বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এই বইটা তো আসলে জেন্ডার রিলেটেড জিনিসের বই, সেক্স রিলেটেড না, কিন্তু তারপরেও পড়তে গিয়ে টার্মগুলো আসলে আপনারা অস্বস্তি ফিল করবেন না, কারণ কতগুলো হাকিকত আছে যেগুলা জানাটা না জানার চেয়ে ভালো, আর জানলে অনেক ডিজাস্টার আটকানো যায়, না জানলে সেটা যায় না। বোথ ওয়ে, মানে দুই দিকেই, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য, সবার জন্য আমি বলতেছি। সো আমাদের জীবনে যে প্রবলেমগুলো এখন আসতেছে এগুলো হয়তো 50-100 বছর আগে ইংল্যান্ড আমেরিকায় ঘটে গেছে। আমরা তো অলওয়েজ সময়ের পিছিয়ে, সব দিক দিয়ে পিছনে। সো আমাদের কে এসে ছুঁইতেছে এগুলো। কালকেই দেখলাম সামওয়্যার ইন ব্লগে এক লোক অনেক দিন ধরে এলজিবিটির পক্ষে লিখে যেতেছে আর কি, মানে এদেরকে যেন ঘৃণা না করা হয়, এদেরকে যেন নিগৃহীত না করা হয়, এদেরকে সমাজে ডিসক্রিমিনেট না করা হয়। কালকে এরকম একটা কিছু দিছে, মানে এটি মানে আমি সারা দুনিয়া ঘুরেও এটা কল্পনাই করতে পারি না যে ধরেন গত 10 বছর আগে যে বাংলাদেশে ওপেন একটা জায়গায় একজন লিখতেছে এটা নিয়ে। তো এই জিনিসগুলো আমাদের আসবে, মোস্টলি না জানার জন্যই আসবে, অথবা আমরা নিজেদের ইতেই জানি না, বা নিজেরা মানে ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিভাবে কথা বলবো, কিভাবে অ্যাপ্রোচ করবো এটাই জানি না, বা ফ্যাক্টগুলো তো জানিই না। এই জন্য বইটা আমরা পড়তেছি, সেকুলার বই হওয়া সত্ত্বেও পড়তেছি, যে সেকুলার মানে আমি বলছি রিলিজিয়াস বই না ঠিক ওই সেন্সে, তারপরে পড়তেছি যে যাতে আমরা আনসারগুলো জানি, বা আমরা ওগুলা প্রশ্নগুলোকেই করতে পারি, ফেস করতে পারি। এখানে আমরা যেখানে পড়ছিলাম গতদিন, সেখান থেকে পড়ে যাচ্ছি, শেষ করছিলাম যেখানে বলতেছে অ্যান্ড দ্যাটস, আচ্ছা বলতেছে দ্যাট, মানে একটা বলতেছে, মানে ফাইন্ডিং বলতেছে ওই ফাইন্ডিংটা আমি পড়লাম না, কনক্লুশনটা পড়তেছি। বিলো দ্য সারফেস অফ মিউচুয়াল হিউম্যান এনথুজিয়াজম ফর সেক্স লাই টু সেপারেট সাবমার্জ কন্টিনেন্টস অফ অ্যাপিটাইট, অ্যাট্রাকশন, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ডিজায়ার। বলতেছে যে অ্যাপারেন্টলি দেখে মনে হবে যে একজন ছেলে বা একজন ছেলে এবং মেয়ে, বা একজন হাজব্যান্ড এবং ওয়াইফ, বা পুরুষ এবং নারী, তাদের ভিতরে মানে যৌন সম্পর্কের প্রতি খুবই আগ্রহ, বা মানে মানে খুব আগ্রহ ব্যঞ্জক একটা ব্যাপার, বা আগ্রহ সৃষ্টিকারী ব্যাপার। কিন্তু বলতেছেন তার নিচে দুইটা মহাদেশ, সেপারেট মহাদেশ। কিসের কন্টিনেন্টস অফ অ্যাপিটাইট, মানে কার উদ্রেক বা কার রুচি কী, অ্যাট্রাকশন কিসে, অ্যাপ্রিসিয়েশন কিসে, এবং ডিজায়ার কিসে, একদম আলাদা। কিন্তু আমরা মনে করি অনেক সময় যে এইটাই বুঝি, মানে ভুল করে মনে করি যে এইটা বুঝি। আপনি জিম খুলে গেছে দেখছেন না ঢাকা শহরে, হঠাৎ মনে হইল আমার, মনে করি যে এরকম মাস্কুলার বডি টডি হইলে বোধহয় আমরা খুব ইসের কাছে অ্যাট্রাক্টিভ হব মেয়েদের কাছে। এইটাই তো মেন ইয়াং জেনারেশনের মুরগি ছাটের কারণটা কি? মুরগি ছাটের কারণে কিন্তু যে আমার উপর চোখ পড়বে, দেখেন নেই মুরগি ছাট। এখন আমি বলতেছিলাম, প্রায় বলি যে আমি আমার সামনে বলতে চাইস, তাও কি মানে ধরেন 35-36 বছর হবে, এরকম বয়স হবে, হয়তো ড্রাইভার কিছু হবে। আমি যে সেলুনে কাটতেছি, এসে বলতেছে, পাড়া সেলুন আর কি, যে আমার একটা মুরগি ছাট দিয়ে দিবেন আজকে, মানে নিশ্চয়ই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু হারাম। এমনিতে চুল প্যাচেসে রাখা হারাম, মানে এখানে আপনি আসে না প্যাচেস, মানে ইউনিফর্ম হইতে হবে। চুলটা ছোটো করেন ইউনিফর্ম করবেন, বড় করেন ইউনিফর্ম করবেন, কিন্তু আপনার এইখানে একটু আছে আর বাকিটুক নাই, অথবা এইখানে এরকম করে আছে বাকিটুক নাই, যে পাংকরা যেসব দেয় আর কি, এইসব সবই হারাম। তাহলে এই জিনিসটার জন্য আমরা অনেক সব ভুল করি। পরে আমরা দেখব যে মানে কিভাবে আমরা মিসলিড এবং মিসরিড করি জিনিসগুলোকে। আচ্ছা, এখানে একটা জায়গায় বলতেছেন, এটা আমরা গতদিন যা পড়ছি তার ঠিক পরে, ডিফারেন্স ইন সেক্সুয়াল এনার্জি ইজ নট দ্য অনলি সেক্সুয়াল ডিফারেন্স। বলতেছেন যে এনার্জিটা, সেক্সুয়াল এনার্জি যেটা, মানে এটা তো আমি ইসলাম থেকে এমনিই বুঝি
ইসলাম মহিলাটাকে ঢেকে রাখতে বলছে। এখান থেকেই বুঝি যে এনার্জিটা, ড্রাইভটা, অ্যাগ্রেসিভনেসটা কার থাকবে, তাই না? মানে পুরুষদের আসে দেখে কিন্তু মেয়েদেরকে ঢেকে রাখতে বলছে, ঠিক না ব্যাপারটা? মানে উল্টাটা বলে নাই। তো বলতেছে যে এই ডিফারেন্স ইন এনার্জি, মানে এই যে ড্রাইভটা বা অ্যাগ্রেশনটা বা মুভটা, অ্যাডভান্সটা যে ছেলেরাই করে সবসময় বা নেয়, ইজ নট দ্য অনলি সেক্সুয়াল ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ওমেন। এটাই শুধু পুরুষ এবং নারীর ভিতরে যে মেইন ডিফারেন্স তা না। ম্যান আর বন্ড টু বি মোর প্রমিসকিউয়াস, এই কথাটা ওয়েস্টার্নরা স্বীকার করতে চায় না, কিন্তু ইসলাম এটাকে স্বীকার করছে এবং এটার সার্কিট ব্রেকার রাখছে। প্রমিসকিউয়াস মানে হচ্ছে বহুগামী, মানে আমাদের ব্রেন, আমাদের চিন্তাভাবনা মানে ইনহেরেন্টলি বহুগামী, মানে এটাই স্বাভাবিক। এইটাও একটা রিজন যে জন্য আল্লাহ তাদেরকে ঢাইকে রাখতে বলছেন। দেয়ার সিমস টু বি নো কোয়েশ্চেন বাট দ্য, একটা গবেষণারই বলতেছেন, but that the human male would be promiscuous in his choice of sexual partners throughout the whole of his life if there were no social restriction. Social restriction যদি না থাকতো, সে সারা জীবনই প্রমিসকিউয়াস থাকতো। সোশ্যাল রেস্ট্রিকশন মানে কি? ইসলাম যেটা করে দিচ্ছে, পর্দার ভিতর থাকবেন, বড় জোর 4টা পর্যন্ত বিয়ে করবেন, তাও ভরণ পোষণ দিয়া বা ইত্যাদি যেসব রেস্ট্রিকশনগুলো ইসলাম দিছে সেইগুলা দিয়া সে 4টার ভিতর থাকতেছে, না হলে সে প্রমিসকিউয়াস সারা জীবন থাকতো সে, এবং এইটা তার নেচার। এবং এই জন্যই মেয়েদেরকে প্রোটেক্ট করার ব্যাপার আছে তার কাছ থেকে। তার ঘরে একটা বউ আছে ডাজেন্ট মিন যে সে ট্রেনে একটা মেয়েরে দেখা তার কিছু মনে হবে না, বুঝছেন না? এগুলো বুঝতে চায় না তো। মানে এই যে ইন্ডিয়ার নামক দেশটাতে যে কারবারগুলো চলতেছে, মানে এগুলো কিছু কিছু জিনিস একদম মানে মনে হয় না যে এরা কি অনেক পরিশীলিত, পড়াশোনা করে, কত বড় বড় আতেল, তারপরে এগুলো কি হইতেছে আসলে। এই জিনিসটা বুঝতে হবে যে এইটা এইখানে। যদি সোশ্যাল রেস্ট্রিকশন না থাকতো তাইলে সারা জীবনই তারা এই করতো। দ্য হিউম্যান ফিমেল ইজ মাচ লেস ইন্টারেস্টেড ইন এ ভ্যারাইটি অফ পার্টনার্স। ন্যাচারালটা বলতেছি আমরা, মানে এক্সেপশনাল কেউ থাকতে পারে সেটা আমি বলতেছি। এক্সেপশনাল আমরা পেপার খুললে দেখি আসে, কিন্তু ন্যাচারালটা আমরা বলতেছি যে ন্যাচারালি সে পার্টনারটাকে মানে সুইপ করা বা ই করাতে সে ইন্টারেস্টেড না। ন্যাচারালি সব দেশেরই, আমাদের দেশে বলি না, সব দেশেরই। এখন বিয়ে শাদী হয় না, রাস্তায় রাস্তায় ঘুরতেছে, সেটা অন্য জিনিস, কিন্তু সব দেশের মেয়েরাই আসলে বেসিক্যালি একটা ঘর চায়, একটা সংসার চায়। এটা তারা কনসিয়াসলি স্বীকার করুক আর না করুক, এটা আমরা দেখবো পরে। আর এরপরে বলতেছে, দেখেন কি ছোট্ট কথায় বলতেছে, এই চ্যাপ্টারটাই হলো এইসব নিয়ে আর কি। আপনাদের একটু অস্বস্তি লাগলে আমরা মাফ করে দেন, কারণ এই জিনিসগুলা রিয়েলিটি। কিন্তু আমরা এটা চোখ বুঝে থেকে, যে কাউয়ার কথা আছে না, যে কাউয়া নাকি খাবার লুকাইতে গেলে নিজের চোখ বুঝে খাবারটা লুকায়, সে মনে করে সে দেখতেছে না আর কেউ দেখতেছে না। আমরা চোখ বুঝে থাকলে দিস থিংস উইল নট গো অফ, এগুলো চলে যাবে না। বা এগুলো থেকে যে টেনশন, এগুলো থেকে যে সামাজিক সমস্যা আমরা দেখতেছি, সেগুলো কিন্তু আপনার চলে যাবে না যদি আমরা চোখ বুঝে থাকি বা আমরা মনে করি যে এটা কি আওয়াজ হইতেছে ঠিক মতো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এখানে বলছেন মেন 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 এমিয়ান পুরুষগণ ওয়ান্ট সেক্স অ্যান্ড ওমেন ওয়ান্ট রিলেশনশিপস। দেখেন তফাৎ হয়ে গেল, কিন্তু ছেলেরা চায় সেক্স, মানে ওয়ান নাইট স্ট্যান্ড, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মেয়েরা চায় রিলেশনশিপ, লং লাস্টিং একটা কিছু হবে। তাদের ভাষায় রিলেশনশিপ, এটা তো ব্রিটিশদের লেখা বই। আমাদের ভাষায় আমরা কি বলবো? ঘর চায়, সন্তান চায়, স্থায়িত্ব চায়, স্থিতিশীলতা চায়। মেন ওয়ান্ট ফ্লেশ, ফ্লেশ মানে তো বোঝেন সবাই, মাংস। ওমেন ওয়ান্ট লাভ। জাস্ট এজ দ্য বয়েজ ওয়ান্ট বেলুনস অ্যান্ড টয়েস, যে ছেলেরা বেলুন আর খেলনা চায়, দ্য গার্লস হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড কন্ট্যাক্ট অ্যান্ড কমিউনিয়ন অ্যান্ড কোম্পানি। সবাই মিলে খেলবে একসাথে, বুঝছেন না? সবাই মিলে একসাথে খেলবে, রান্নাবাটি, ওই তুমি একটা পুতুল খেলে না, এটা বিছনা এটা শোয়াইলো, এটা উঠাইলো, এগুলো চায় তারা। কিন্তু ছেলেরা চাবে কি? বেলুন এবং টয় চাবে। এত সুন্দর করে লেখা বইটা, মানে খুব প্রিসাইজ কথাগুলো লেখা আছে। আমি তো জাস্ট অ্যাকসেপ্ট পড়তেছি আপনাদের কাছে, মানে ধরেন 1/10 তো না বইয়ের, আমি যেটুকু পড়তেছি আপনাদের কাছে। আপনারাও পড়তে পারতেন, কিন্তু আপনাদের এটা কবে কিনবেন, কবে পড়বেন, তারপরে একলা পড়বেন, ডিকশনারি নিয়ে পড়বেন, মানে ইত্যাদি। এখন আমরা সবাই মিলে বললে একটা মানে অটোমেটিক্যালি যায়। আর হয়তো আপনাদের পড়ার সময়ও নেই, এটাও হইতে পারে। আমি একটা ঢাকায় হালাগা করতাম, ওই সে আপনার এই যে ওই
কলাবাগানে, বশিরউদ্দিন রোডে। এই যে চন্দ্রমাস বইটা যিনি লিখছেন, একজন ইঞ্জিনিয়ার ইনামুল হক আছে না, চন্দ্রমাস বইটা লিখছেন, ওনাদের অ্যারেঞ্জমেন্টে করতাম আর। তো এখানে এক বিজনেসম্যান ভাই, ওনাকে আমাদের আগের পাড়ায় থাকতেন এলিফ্যান্ট রোডে, পরিচয় হলো আবার নতুন করে। তো উনি আর পুরো ফ্যামিলি আমেরিকায় চলে যাবে। তো একদিন হালাকার পরে উনি খুব খুশি আর কি, মানে হালকার বিষয়বস্তু নিয়ে বাইরে এসে আমার বুক হাতে দিচ্ছে, দাঁড়িয়ে হাতে এসে কইছে, ভাই বেশি করে পড়াশোনা করেন, করে এসে আমাদের বললেন, আমাদের তো সময় নাই, মানে উনি বিজনেসম্যান আর কি। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। মানে প্রেসিডেন্ট বুশের রিডার থাকতো, মানে সব প্রেসিডেন্টই থাকে। প্রেসিডেন্ট বুশেরটা দেখছি বিকজ সেপ্টেম্বর 11 পরে ডকুমেন্টারি ছিল যে সে প্লেনে যাচ্ছে আর আরেকজন তার জন্য এত মোটা বই পড়ছে ইসলামের উপরে, ওই এয়ারফোর্স ওয়ানে তাকে ব্রিফ করতেছে আর কি, যে মুসলমানরা কী, তাদের কালচার কী, তাদের কাছে কোনটাই, মানে তার পড়ার সময় নেই আর কি। নজরুল ইসলাম এটাই বলছেন আরেক ভাষায়, যে হে নামাজি, আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ে যায়, কারণ আমার তো সময় নেই নামাজ পড়া। আমরা দেখেন কবিতা আছে কিন্তু, আমার ঘরে এসে 2 রাকাত নামাজ পড়ে যায়। এটা হলে খুব ভালো হতো না, একজন নামাজ একজন পড়তে পারলে। তা আমাদের যারা ব্যস্ত আছে, যারা বড় বড় বাংলাদেশের বড় বড় কর্মকাণ্ডে আছে না, যারা বড় ইকোনমিস্ট, বড় ইউনিভার্সিটির টিচার বা বড় আতেল, তারা বলতে যে আমার নামাজগুলো কন্টেন্ট পড়ে দিও আর কি। আচ্ছা যাই হোক, দ্যার ইজ নো সাচ সিস্টেম। বাট বাংলাদেশে কিছু কিছু হানাফি আলেমরা মনে করেন যে নামাজের কাফারা হয়। আমি একদিন একজনের সাথে একসাথে কাজ করা যায় কিনা এই জন্য, উনি একটা মসজিদের খতিব, লালমাটিয়ার বড় একটা মসজিদের খতিব, আমাকে একজন নিয়ে গেছে তার সাথে দেখা করাইতে। তো আমি তার ওইখানে একটা মাদ্রাসা চালা, ওইখানে বসে আছি তার রুমে, হঠাৎ একটা ফোন আসছে বাইরে থেকে যে কারো কেউ মারা গেছে কিন্তু তার নামাজ কাজা আছে। তো উনি ইন্টু এক্স বললেন আর কি, কত টাকা ইন্টু এত এত। আমি শুনে না বললাম আমার কাজ করা এমনি শেষ হয়ে গেছে, মানে ওনার সাথে একত্রে কাজ করা ওইখানেই শেষ। উনি ফোনে আনসার দিতেছেন আর কি, যে কীভাবে ক্যালকুলেট করবে আর কীভাবে কাফারা দিবে, পয়সা দিয়ে দিবে আর কি, মরে গেছে। হ্যাঁ, এখন বলতেছেন অল দিস ম্যাগাজিনস, যেসব ম্যাগাজিনগুলো আমাদের বোঝানোর চেষ্টা করে যে ছেলে মেয়ের ভিতরে কোনো পার্থক্য নাই, আর এদের কথা বলতেছেন। অল দিস মানে এই যে আমরা যে কথাগুলো বললাম ঠিক আগে, এই কথাগুলোকে অল দিস দ্য ম্যাগাজিনস অ্যাসিওর আস ইজ নো লঙ্গার ট্রু। মানে যারা লেখে নারীবাদী অথবা যারা প্রোগ্রেসিভ, তারা আমাদের বলতে এগুলো আর ঠিক না আর কি। এই আগের যে কথাগুলো বললাম, মেন ওয়ান্ট এটা, ওমেন ওয়ান্ট এটা বললাম না, এটা ঠিক না বলে আমাদের। This is the age of the new woman, equally capable of and disposed towards taking her impersonal pleasure where she finds them and when she needs them. বলতে এটা আর আগের যুগ নাই, এখন মেয়েরা তাদের নিজস্ব সুখ বা নিজস্ব যেসব ডিমান্ড সেগুলো ফুলফিল করতে পারে যখন তার যেখানে দরকার, যেখানে দরকার। The new man meanwhile has rededicated himself at the altar of greater sensitivity, brainwashing, আমি একটু ভুল পড়ছি, আরেকবার একটু পড়ি। The new man meanwhile has rededicated himself at the altar of greater sensitivity. এখন পুরুষদের কাছে কি ডিমান্ড করা হচ্ছে, মানে গ্রেটার সেন্সিটিভিটি ডিমান্ড করা হচ্ছে, আপনি আরও সেন্সিটিভ হবেন টুয়ার্ডস আপনারই তার সেক্সুয়াল ব্রুটিশনেস স্যাক্রিফাইস করবে সে। মানে সে যে সে কে আচ্ছা না, বেশি বাচ্চা ছেলে আসছে কিনা আমি দেখতেছিলাম, কারণ আজকের সাবজেক্টগুলো আমি চাই না যে আমার স্কুলের ক্লাস 6-এর ছেলে এসে বসুক। আমার একটা ছেলে আছে, সে এই করে, ওই যে হ্যাঁ আমাদের একটা ছেলে আছে আপনার, ওই যে বাবার সাথে এসে বসে, ফাহিম। তো আমি চাইতেছি না যে আজকে এসে বসুক আর কি, আজকেরটা একটু 6-এর না আর কি, যাই হোক। তো বলতেছে যে তার যে ব্রুটালিটি বা ব্রুটিশনেস আছে, ব্রুটিশনেস কথাটা আমি অবশ্যই এইভাবে কোনোদিন পাই নাই, ব্রুটালিটি পাইছি। ব্রুটিশনেস মানে সে যে ব্রুট, তার বিহেভিয়ারে অ্যাগ্রেসিভ, যেটা আমরা পড়ছি আগে, এইগুলাকে বলতেছে যে এগুলা পরিত্যাগ করতে হবে। অ্যান্ড বিউইচড বাই হিজ বিলাভেড ব্রেইনস রাদার দেন হার বজম, মানে নিজের চিন্তা ভাবনা, এখানে ব্রেন বলতে চিন্তা ভাবনা বলতেছে, বিবেক বুদ্ধি দিয়েই করবে, একজন মহিলার বক্ষের দিকে সে তাকাবে না আর কি, মানে ব্যাপারটা এটা যেটা ডিমান্ড করতেছে না। এখন আপনি দেখেন এই যে ওই লোকটার নাম কি, এই যে সমালোচনা হলো, কি নাম এটা, এই যে মোশাররফ করিম, রাইট, মোশাররফ করিম, এটা নিয়ে তো আহমেদুল্লাহ লেকচার দিয়ে দিচ্ছে
দেখছেন না আহমদুল্লাহ সাইকাল লেকচার, এটা নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করছি আমরা, লেকচার দিয়ে দিচ্ছেন যে মানে সে বলছে কি যে মানে যেই কাপড়ই পরুক না কেন ছেলেরা রিয়েক্ট করবে কেন, এইটাই বলা হচ্ছে। এই প্যারাগ্রাফটা ওইটাই যে আমাদেরকে বোঝানোর চেষ্টা হইতেছে যে আমরা আমাদের ব্রুটালিটি মানে ব্রিটিশ থাকবে না, অ্যাগ্রেসিভ থাকবে না, এবং ব্রেইন দিয়ে যুক্তি দিয়া বিবেক দিয়ে আমরা করবো, রাদার দেন নট লুকিং অ্যাট হার বজম, মানে তার চেস্টে চোখ যাবে না, আমাদের ব্রেন দিয়ে আমাদের করব। এটা হবে না দেখেই তো আল্লাহ পর্দার বিধানটা করছে। এরা বুঝতেছে, অনেক মুসলমান বুঝতেছে না। মোশাররফ কিন্তু মুসলমান, সে তো পরে মাফটাফ চাইছে, বিশ্বাসী ইত্যাদি ইত্যাদি প্রুফ করার চেষ্টা করছে, বুঝছেন না ব্যাপারটা? মুসলমানরা বুঝতেছে না, কিন্তু এরা বুঝতেছে। নাইদার দ্য নিউ এজ নর দ্য নিউ ম্যান ইজ লাইকলি টু লাস্ট। এই যে চেষ্টা করতেছে, এই নিউ এজও লাস্ট করবে না, এই নিউ ম্যানও লাস্ট করবে না, কারণ আলটিমেটলি এটা একটা ইনেট নেচার, সেইখানে ফিরে যাবে। আপনি একটা জেনারেশন হয়তো আমাদের ফ্যাশনের ভিতরে হয় না, আমি যখন ইয়াং ছিলাম আমার বিয়ের সময়টায় এই এতটুকু ছিল প্যান্টের জাস্ট এতটুকু, প্যান্টের যে নিচটা যেটা বেলবটম, বুঝছেন না, এতটুকু জাস্ট একটা পা বলতেছে, দুইটা না, একটা পার ঘেরটা এতটুকু ছিল। অ্যান্ড এইরকম একটা মানে জাস্ট এটা কী বলবো ফ্যাশন হিসাবে আসে জিনিস, কিন্তু এটা লাস্ট করে না। আপনি দেখেন লাস্টিং এটা যেটা মানে মেজরিটি মানুষ তারপরেও কি পড়তেছে, পাঙ্খেদের কথা আমি বলতেছি না, বা যারা এটা পরে রাস্তায় যাবে তাদের কথা, তাই কথা বলতেছি না। মেজরিটি মানুষ তারপরে কিসের উপর থাকতেছে, একটা অ্যাভারেজের উপর থাকতেছে, তাই না? একটা ধাঁচ আছে যে ছেলেরা এইভাবে পড়বে, মেয়েরা এইভাবে পড়বে, এই দেশে হোক অন্য দেশে, মাঝখানে একটা ফ্যাশন উঠবে আবার চলে যাবে। তো এই বলতেছেন যে কোনোটাই লাস্ট করবে না, এটাকে বলতেছেন যে ফ্যাশন মানে জাস্ট একটা মানে কি বলবো মানে আতেল হওয়ার ফ্যাশন বা হওয়ার ফ্যাশন, মানে পরিশীলিত বা আপনি সমাজের মানে ইন্টেলিজেন্সিয়া যেটাকে আমরা বলি সেটার একজন, এইটার জন্য একটা ফ্যাশন, এইসব কথা বলা, এইভাবে কাজ করা আর কি, এটাই বলতেছেন ওনারা। দ্য সেক্সুয়াল রেভলিউশন ইজ লার্জলি বিল্ড আপন দ্য মিসঅ্যাপ্রিহেনশন, মানে ধারণা বা করা, দ্যাট ইচ সেক্স হ্যাজ অ্যান ইকুয়াল অ্যাপিটাইট অ্যান্ড ইজ ইকুয়ালি রিসেপটিভ। এটা একটা ভুল ধারণার উপর বেস করে এটাকে চালু করার চেষ্টা করছে যে একই অ্যাপিটাইট এবং একই রকম রিসেপটিভ, ওয়াইল আমরা দেখব রিয়েল লাইফে সেটা না, কোথাও না, মানে প্রাণীকুলেও না, মানুষের ভিতর তো নয়। প্রাণীকুলে হয়তো অন্য ইকুয়েশন আছে, কিন্তু যেটা আছে ওইটাই আছে, মানে পশুকুলে আমি বলতেছি রাদার। ইট উইল বি সিন অ্যাজ মেয়ার বিপ অফ সোশ্যাল ফ্যাশন, এটাকে পরবর্তী এক সময় সোশ্যাল ফ্যাশন হিসাবে দেখা যাবে, যে হঠাৎ করে এই সময় এটা চালু হয়েছিল। আপনাদের জন্ম হয় নাই, আমার জেনারেশন যারা তারা জানেন যে 70s হিপপিস বলে একটা ছিল, মানে সবাই একসাথে থাকবো, রাস্তায় খাবো, ডাস্টবিন থেকে তুলে খাবো, লম্বা চুল রাখবো, কাপড় চেঞ্জ করবো না ফর 50 days, বুঝছেন না, দরকার হলে কাপড় পরবোই না, মানে ওইখানেই শেষ। কিন্তু ওয়েস্টার্নারই খায় না এটা, বিকজ এগুলো হলো রেডিক্যাল চিন্তাভাবনা। এগুলো কখনো একবার করলো খুব একটা সময়ের জন্য খুব মনে, আমি একটা দেখছি উডস্টক 70, আপনারা দেখছেন কি আমি জানি না, একটা আছে মিউজিক্যাল আছে, তো সব হাত ধরাধরি করে সব ন্যাচারালিস্টে যাইতেছে, ন্যাংটা যাইতেছে, বুঝছেন না, সব প্রাণীর প্রতি দয়া, এই হিপ্পি আর কি, জীবে দয়া, মানুষের দয়া, এটা না ওটা না। 70,000 চিকেন স্লটার করছে ওখানে খাওয়ার জন্য। তো যারা প্রশ্ন তুলছে তারা কেছে এগুলো প্রাণী না, মানে এত জীবে দয়া, এত মানুষের দয়া, মানে সব কিছু মানে নেচারের কিছুকে তারা সব ন্যাচারালিস্ট, বুঝছেন না, তারা কাপড় ছাড়াই যাইতেছে উডস্টক 70 মিউজিকে, কিন্তু 70,000 চিকেন নাকি ওইখানে কনজিউম হয়েছে। এগুলো প্রাণী না, এগুলোর প্রতি দয়া থাকতে পারতো না, ইত্যাদি আর কি। তো এগুলো হলো ফ্যাশন একসময়। আপনারা আমার লাইফে আমি বললাম যে এতটুকু ছিল প্যান্টের ঘের, আপনাদের লাইফে তো আটটা দেখছেন বা দেখবেন, আছে, চালু আছে। আপনি কি শুনতেছেন না? এফেক্ট বুঝতেছেন না? দুর্বল, কাছে নিলে সবল হবে একটু, নিব। আচ্ছা, এরপরে যারা কানে কম শোনে, মানে আমার মতো যদি কেউ থাকে, সে চিল্লায় কথা বলে। আমি কানে কম শুনি সেটা বলতেছি না, কিন্তু আমি জাহাজে চাকরি করছি, তো চিল্লায় কথা বলতে বলতে একটা অভ্যাস আছে, যে জন্য আমার গলা খালি গলাতে অনেক দূর যায়। তা আপনার যখন তাতেও যাইতেছে না, এখন কি আপনার কান দেখাইতে হবে কিনে রে? আমাদের ফ্রেন্ড ছিল খুবই ফাজিল, ঢাকা ইউনিভার্সিটি টিচার্স কোয়ার্টারে থাকতো, আর তার এক নানা থাকতো হলো আজিমপুর কলোনিতে। তো নানা তখন কিন্তু ল্যান্ডফোন, এত জোরে কথা বলতো, সে একদিন বলছে, না আপনি ছাদে ওঠেন, আমি ছাদে যাই, আপনি এমনি কথা বলেন। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, নিচে শুনতেছে, নিচে বোধহয় শুনবে, আমাদের বোধহয় এখানে কমানো আছে।
এখানে তো আমরা ওই যে ইন্টারফারেন্স হয় দিকে বলি কমায় রাখছি একটু। আমি বাড়াতে পারবে, চাইলে বাড়াতে পারবে। তো বলতেছে যে এটা একটা সোশ্যাল ফ্যাশন হিসেবে থাকবে, মানে জাস্ট ব্লিপ মানে জাস্ট একটা ফ্ল্যাশ বা একটা সময়কার 1000 বছরের হিস্ট্রিতে হয়তো আপনি এক জায়গায় একটা স্পাইক দেখলেন যে এখানে এরকম মানুষ মনে করতো, আবার এটা নর্মাল আর কি। আচ্ছা, তারপরে বলতেছে যে ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার ইভলিউশনারি সেলফস, আমাদের ইভলিউশনারি সেলফস আমরা যদি দেখি 1000 বছরের হিস্ট্রি যায় ওই সময় মানুষ এরকম মনে করতো, এরকম করে দেখবো আর। কিন্তু ইকুয়েশন যা থাকার তাই আছে এবং তাই থাকবে, বিকজ এটা তো আপনি এটা আগের দিনেই পড়ছে যে এটা জন্মের পরে হয় নাই আমাদের, এটা নিয়ে আমরা জন্মাইছি। এটাই পড়লাম আমরা যে এই ওরিয়েন্টেশন নিয়েই আমরা জন্মাইছি মায়ের পেট থেকে। এটা জন্মের পরে যে হয়েছে তা না, এটাই প্রথম এজাম্পশন, এটাই ভুল যে জন্মের পরে হয়েছে, যে ওরিয়েন্টেশনগুলো থাকে আমাদের, আমরা যেমন থাকি সেটা। এরপরে ওই যে মাসেলের কথা কইতেছিলাম যে জিমনেশিয়াম খুলছে না বাংলাদেশে অনেক, মাত্র 1% মেয়েরা মাস্কুলার ছেলে পছন্দ করে, 1%। অন্যদের জন্য কিন্তু পিস অফ, মানে দেখলে তার ঘৃণা লাগে, এই যে গুল্লি গুল্লি বুঝছেন না, আর ওই ঘামানো কিন্তু ছেলেরা কি চিন্তা করতেছে যে বোধহয় এটা ওরা মেয়েরা পছন্দ করে, বুঝছেন তো? মানে এই যে আমি আমার চোখ দিয়ে তারা বিচার করার চেষ্টা করছে, এটাও কিন্তু একটা মারাত্মক রকম জটিলতার কারণ এবং ভুল ভ্রান্তির কারণ। মানে আমি যাতে খুশি হই বা আমি যাতে মনে করছি যে সে খুশি হবে, আমি সেটা করতেছি। আগের দিনই বলছি যে একটা ছেলে একটা ওয়াইফের প্রতি ভালোবাসার প্রতীক হিসাবে সে তার জন্য একটা জিনিস কিনে নিয়ে আসছে, কারণ সেই জিনিসে খুশি হয়, সে ভাবতেছে যে তার ওয়াইফও জিনিসে খুশি হবে। ওয়াইফ চিন্তা করতেছে যে সে একদিন তারে হয়তো কোথাও হাঁটতে নিয়ে যাবে বা একটা সমুদ্রের পাড়ে নিয়ে যাবে বা একটা সুন্দর করে কথা বলবে। এই যে ডিফারেন্সটা, এটা হইতেছে কেন? আমি মনে করছি এইটাই তারে ভালো লাগবে। এই মুরগি ছাট বলতেছেন না, আমি মনে করছি মুরগি ছাটে বোধহয় আমার খুব খুব একটা কিছু লাগবে। অথচ দেয়ার মে বি ওমেন যারা বলবে এই যে মানে রাস্তার লাফাঙ্গা ছেলে, বুঝছেন না, এইভাবে হয়তো তাকে দেখবে। দেয়ার মে বি 1% যারা মনে করবে মুরগি ছুটে খুব সুন্দর লাগতেছে, বুঝছেন না। আমি বলছি ন্যাচারাল না এটা, বা নর্মাল না। আমাদের কমিউনিটিতে আল্লাহ রহমতে মুরগি ছাট নাই। আর কালকে একজনকে আমাদের এখানে একটু এইদিকে উপরে না, এখানে একটু ছোট কে জানি জিজ্ঞেস করছে যেটা মানে আব্বা করাইছে। আচ্ছা ঠিক আছে, আব্বার হিসেবে শেষ। 1% ওমেন, চিন্তা করেন, 1% women rate that as their favorite male physical feature. ওই যে আগে বলছে যে টপ অফ দ্য মেন্স লিস্ট অফ হোয়াট ওমেন ফাইন্ড সেক্সি ইজ মাস্কুলার টর্সো। পুরুষের লিস্টে কিন্তু এটা যে মেয়েরা কি পছন্দ করবে হলো মাস্কুলার টর্সো। আর পরের লাইনটা কি বলতেছেন? 1% অফ ওমেন রেট দ্যাট অ্যাজ দেয়ার ফেভারিট মেল ফিজিক্যাল ফিচার। মাত্র 1% এটা পছন্দ করে। তার মানে কি আপনার বাজে খরচ না, জিম বলেন, আপনি সকাল থেকে টানলেন, কি বলে ডাম্বেল যাই করেন। আমরা ছোটোবেলা থেকেই দেখতেছি এটা, মানে ও গল্প উপন্যাসে দেখতেছি না যে উনি ডাম্বেল ভাজে। ওই ভাই ডাম্বেলকে আবার ভাজে বলে কেন এটা জানি না, টার্মটা হচ্ছে ভাজা, মানে করে আর কি কিছু একটা। "15% men think দ্যাট সাইজ ম্যাটার্স", এটা আমি এক্সপ্লেন করলাম না, মানে আর বাংলায় আমার কাছে ভালো ল্যাঙ্গুয়েজ নেই আর কি। "দে হ্যাভ দ্য সাপোর্ট অফ অনলি 2% অফ ওমেন", মাত্র 2% মেয়ে মনে করে সাইজ ম্যাটার্স। 15% ছেলে কিন্তু মনে করে বসে থাকতেছে যে সাইজ ম্যাটার্স, সে তার লিস্টে রেখে দিয়েছে যে সাইজ ম্যাটার্স। কিন্তু মেয়েদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে সার্ভেতে, অনলি 2% বলছে যে এই। তার মানে কি? তার মানে আল্লাহ তাআলা যেভাবে আমাদের তৈরি করছেন, যেভাবে সৃষ্টি করছেন, দ্যাট শুড বি এনাফ অ্যান্ড দ্যাট শুড বি সাফিসিয়েন্ট, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আর কি। আমাদের এই এত গবেষণার কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা একটু আগায় যাই। আমি আজকে ফাহিম আসে না, আমি বলতেছিলাম যে ফাহিম মানে আমাদের 6-এর ছেলে, ও আব্বার সাথে এসে বসে, তো ওর সামনে আজকের এই চ্যাপ্টারগুলো হয়তো একটু অস্বস্তিকর হইতো। আলহামদুলিল্লাহ সে সামহাও আসে নাই, হয়তো আসেই না আজকে। "It is hard to understand nature's plan in arranging this inherent incompatibility between the two sexes. It is hard to understand." আচ্ছা, এইভাবে নামে না, এইদিকে আমি এটাই চাইতেছিলাম যে আমাদের শক্ত লাগলো একটু, এই জন্য আমি ভাবলাম যে হয়তো এইদিকে নামে না। "It is hard to understand", নেচার বলতেছেন, আমরা আল্লাহ বলবো,
আল্লাহ ইকুয়াল টু নেচার তা বলতেছি না, কিন্তু আমরা সমস্ত কজের পিছকে আনকজ কজ অফ অল রিয়েলিটি আল্লাহ। আল্লাহ হচ্ছেন সকল রিয়েলিটির কারণ, কিন্তু নিজের কোনো কারণ নাই তার। আনকজ কজ অফ অল রিয়েলিটি, খুব সুন্দর লাগছে আমার কাছে এই কথাটা, যদিও আমি ডিফাইন করতে চাইতেছি না আল্লাহকে, কিন্তু এটা আমার বুঝ যে সকল কিছুরই কারণ থাকে। হু ক্রিয়েটেড গড, এই কোশ্চেনের আর কোনো নাই, তাই না? মানে এ ক্রিয়েটেড বি ক্রিয়েটেড ইত্যাদি করে গিয়া, মানে এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা আসছে যদি বলেন, আসছে বলি, ক্রিয়েটেড না বইলা লাস্ট প্রশ্ন তাহলে একটা থাকবে নাস্তিকদের প্রশ্ন, হু ক্রিয়েটেড গড। এটার না আর কি। এটা নিয়ে অনেক আর্গুমেন্ট আছে, যাই হোক আমরা এটা অন্য একটা। রিচার্ড সুইনবার্ন তার একটা আছে এক্সিস্টেন্স অফ গড, পড়ে দেখতে পারেন, বই অনেক দিনের আগের বই, ভালো বই আর মোটা বই। এক্সিস্টেন্স অফ গড পাওয়া যায়, আমার কাছে আছে। আমার কাছে আছে বলতে আমি বোঝাচ্ছি বইটা এক্সিস্ট করে আর কি, মানে আমি দিব সেটা বলি না, একবার বইটা এক্সিস্ট করে। যেমন এটা ইনশাল্লাহ দিব, আনায় দিব। আচ্ছা, তো বলতেছেন যে এটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে আল্লাহ তালা এই আমাদের যে ইনকম্প্যাটেবিলিটি মনে হচ্ছে অ্যাপারেন্টলি, মানে বুঝছেন না, মানে ওই যে বললো যে সে চায় ফ্লেশ, সে চায় লাভ, এই যে কথাটা বললো, এটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে না ইনকম্প্যাটেবিলিটি। মানে তাহলে কেমনে হইলো, তাহলে দুজন তো দোহার ভাষা দুই মতো হয়ে গেল কিনা সেটা, কিন্তু আসলে তা না। এই ডিফারেন্সের ভিতরেই লাইজ দ্য রহস্য অফ মানে সাকিনা, যেটাকে আল্লাহ সাকিনা বলছেন কোরআনের ভাষায়। কোরআনের ভাষায় বলছেন না যে আমাদেরকে কেন ম্যান অ্যান্ড ওম্যান হিসেবে তৈরি করছেন, সো দ্যাট আমরা যেন প্রশান্তি লাভ করি। আল্লাহ কিন্তু প্রোক্রিয়েশন বলেন নাই, সূরা রুমের 21 নম্বর আয়াত বলছেন যে সাকিনা যেন লাভ করি, অর্থাৎ প্রশান্তি লাভ করি। এই ডিফারেন্সের ভিতরে প্রশান্তি। তার কারণ ওই যে আগে বলছি যে আমি যদি ওইটা দেখি বিছনায় যে শুয়ে আছে সে আমারই মতো দাড়িওয়ালা মোচালা, অ্যান্ড আমি তো চিৎকার করে, মানে আমি আপনি হার্ট ফেল করবো, তাই না? সাপোজ একদিন আপনি জাস্ট অ্যাক্সিডেন্টাল একটা সিচুয়েশন বলতেছে যে আপনি দেখলেন যে জাস্ট আপনার আইডেন্টিক্যাল হাফ বা আইডেন্টিক্যাল টুইন বলি আমি রাদার, আপনার পাশে শুয়ে আছে বিছনায় ইন ইন্টিমেট ওয়ে, আপনি মূর্ছা যাবেন হয়তো। তো সেটাই হচ্ছে বেসিক কথা আর কি, ডিফারেন্সটাই হচ্ছে রহস্য। এটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এটা আমাদের হিউম্যান ব্রেইনে অনেক সময় আমরা চিন্তা করবো যে কী হবে। আচ্ছা, বিটুইন দ্য টু সেক্সেস অফ দ্য স্পেসিস, এই স্পেসিসের, মেবি ইফ ইউ অল ফেল্ট অ্যান্ড থট অ্যালাইক, যদি আমরা সবাই একই রকম ফিল করতাম, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ম্যান অ্যান্ড ওমেন, অ্যান্ড থট অ্যালাইক, বা একই রকম চিন্তা করতাম, উই উড সুন গেট বোর্ড উইথ ইচ আদার। এটা সত্যি কথা, বোর্ড হয়ে যেতাম। আমার তো কোনো বৈচিত্র্যের কিছু থাকতো না। যেটা বললাম যে আপনি আপনার পাশে যদি আপনার মতো আরেকজন দেখতেন, বা সব মানুষ দেখতে একরকম, ধরে আরেকটু বাইরে গেলাম, ওয়াইডার এসে গেলাম, আল্লাহ তো চাইলে দুনিয়ার সব মানুষকে একটা জাতি বানাইতে পারতেন না? একই রকম দেখতে বানাইতে পারতেন, আইডেন্টিক্যাল সব। আপনার লাইফটা মিজারেবল হয়ে যেত না? একদম মিজারেবল হয়ে যেত। মানে ফরগেট অ্যাবাউট ফিমেল, মানে মেলের ভিতরে মিজারেবল হয়ে যেত আপনার, ধরো খুব বোরিং লাগতো আপনার কাছে। এখন আমি চিন্তা করি উনি সবুজ জামাটা পরছে, উনি কত সুন্দর লাগতেছে, উনি একটা কালা পরছে, ওইটা ভালো, এটা আরেকরকম লাগতেছে, বুঝছেন না? আপনি বুঝছেন আপনার জীবনে কিন্তু অনেক টাইম এসবের পিছনে যায়, বা যাওয়াটাই আল্লাহ চাইছেন। বা কালার কোডিং ধরেন, আমরা যে কালার কোডিংটা যদি না থাকতো দুনিয়ায়, আপনি চিন্তা করছেন যে কীরকম বোরিং হইতো, কীরকম ডিফিকাল্ট হইতো। জাস্ট মানুষের কথা বলতেছেন, আপনি জাস্ট কালার কোডিং করি না আমরা, সবুজে ওকে আপনি যাবেন, হলুদে যাইতেও পারেন, নাও যেতে পারেন, যদি স্টার্ট করে থাকেন চলে যান, আর স্টার্ট না করলে স্টার্ট করেন না, আর লালে যাইবেন না। এটা কালার কোডিং, একটা টাইপের কোডিং তো এটা। এই ধরনের কালার কোডিং যদি না থাকতো জীবনটা কী হয়ে যেত আপনি চিন্তা করেন। সুতরাং এটা কাছে সাবমিট করে এটা এনজয় করাটা ভালো, রাদার দেন ট্রাইং টু বুলডজ অ্যান্ড মেক ইট সেম আর কি। এটাই এই বইয়ের মূল প্রতিপাদ্য হচ্ছে এটাই। We could start by recognizing that man do take a more objective and selfish interest in sex. মানে ডিফারেন্স যখন আমরা বলবো, অবজেক্টিভ বলতেছেন, সেলফিশ বলতেছেন, ছেলেদের কথা বলতেছেন। অবজেক্টিভ কথার মানে কি, একেবারে পার্সেন্টটা ম্যাটার করে না তার, কিন্তু একটা মেয়ের বেলায় পার্সেন্টটা অত্যন্ত ম্যাটার করে। একই কথা আপনি বলছেন, সে হাসছে, আরেকজন বলছে সে জুতা দিয়ে স্যান্ডেল দিয়ে লাগাইছে গালে একটা, দেখবেন সবাই বলে না, মানে এটা তো একটু জোকও আছে এগুলো নিয়ে, যে মানে কথাটা নর্মালি একটা কথা বলছে, বাস লাগাই দিছে একটাই, কিন্তু আপনি বলছেন, সে খুব খুশি যে আপনি কথাটা বলছেন। পার্সন ভেরি গুড, ইট কুড বি হাজব্যান্ড, ইট কুড বি সামওয়ান, মানে ওদের সোসাইটিতে আরও কেউ সেটা হইতে পারে। এই জন্য পার্সনটা খুব ইম্পর্ট্যান্ট। বলে সেলফিশ ইন্টারেস্ট ইন সেক্স
than do women. This is not the product of pornography or some socio-economic, এটা কিন্তু কোনো socio-economic কিসের প্রোডাক্ট না। প্লট টু সাবজুগেট ওমেন অ্যান্ড এস্টাবলিশ মেল সুপিরিয়রিটি, তা না কিন্তু। মেলদের সুপিরিয়র বানাইতে এবং মেয়েদেরকে দমায় রাখতে যে এটা করা হয়েছে তা না, এটা ইনহেরেন্ট, সে অবজেক্টিভই করবে। আচ্ছা, এরপর দেখেন, women could recognize then that men are very easily aroused by the slightest hint of friendship as a sexual invitation. এই জন্য ছেলেমেয়ের ভিতর ফ্রেন্ড হয় না কোনোদিন। মানে একটু ফ্রেন্ডলি কথা বলে, আল্লাহ তাআলা নিষেধ করছেন কেন? একটু ফ্রেন্ডলি কথা বললে একজন মেল মনে করবে যে দেয়ার ইজ এন ইনভাইটেশন, শি ইজ অ্যাভেলেবল। যে জন্য এত মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হয় সারা দুনিয়ায়। ইসলামের দুনিয়াতে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না, কারণ ইসলামের দুনিয়াতে কোনো ফ্রেন্ডশিপই হবে না। কোনো ফ্রেন্ডশিপ হবে না। আমি আমাদের টিচারগুলোরে চিনি না। আমার টিচারগুলো কোনো একটা কথা বলতে আসছে, আমি চিনি, আমি জিজ্ঞেস আপনি কে? কোনো ফ্রেন্ডশিপ নাই এখানে, বুঝছেন না ব্যাপারটা? ফ্রেন্ডলি ওয়ার্কিং এনভায়রনমেন্ট নাই এখানে। এগুলোর সেপারেট ওয়ার্কিং এনভায়রনমেন্ট, কোনো ফ্রেন্ডলি ব্যাপার নেই। ওদের কমন রুম উপরে, আমাদের টিফিন কমন রুম নিচে। কোনো গপ্প নাই, কোনো গাল নেই, কোনো আজকে কী দিয়ে খাইছেন এই কথা নাই, বুঝছেন না? কী দিয়ে খাইছেন, ওই এই শাড়িতে আপনার খুব সুন্দর লাগতেছে, এইসব কথা নাই। এইসব কথা থাকলেই সমস্যা হবে। এইটাই বলতেছেন যে সামান্যতম ফ্রেন্ডলি হিসেবে ওরা মনে করে এটা ইনভাইটেশন। এটি আল্লাহ এইভাবে বানাইছেন, এই জন্যই ফ্রেন্ডলি হইতে না করছেন আল্লাহ, ফ্রেন্ডশিপ করতে না করছেন, সুন্দর করে ইনায় বিনায় কথা বলতে না করছেন। বলছেন না, টেলিফোনে হোক বা দরজা আনসার করতে হোক, মানে আমাকে সুললিত কণ্ঠে ঝংকার তুইলে কথা বলতে না করছে, এই জন্যই না করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বানাইছেন। এটা বুঝতে হবে যে এটা যে মানে এটা যে কোনো ভুল জিনিস বা খারাপ জিনিস তা না, শুধু লাইনটাকে ডিফাইন করতে হবে এইভাবে। তো বলতেছেন যে ওমেন কুড রেকগনাইজ দেন দ্যাট মেন আর ভেরি ইজিলি অ্যারাউজড বাই দ্য স্লাইটেস্ট হিন্ট অফ ফ্রেন্ডশিপ অ্যাজ এ সেক্সুয়াল ইনভাইটেশন। একটু ফ্রেন্ডশিপ দেখাইলে এটাকে সেক্সুয়াল ইনভাইটেশন মনে করবে। এই জন্য ইসলামে এই সেপারেশন, এই জন্য ইসলামে এটা আপনার ভালো করে চিন্তা করবেন। কিন্তু কথাটা একটা লাইন বললাম, কিন্তু অনেক চিন্তার ব্যাপার আছে। কিন্তু আমরা কিন্তু আর উল্টা কী করতেছি, উল্টা দোষ দিতেছি যে আরে বেটা একটু ভালো করে হাইসে কথা কইছে তুই, কিন্তু এইটাই তো বানাইছেন আল্লাহ তাকে এইভাবে। সুতরাং হাইসে কথা কওয়া যাবে না, তার সাথে গলায় কথা বলা যাবে না, আল্লাহ এইভাবে বানাইছে তাকে। রেকগনাইজ টু that men do see women largely as sex objects. মেয়েরা এটাও বোঝে, স্বীকার হয়তো করতে চায় না, সব সোসাইটিতে মানতে চায় না, কিন্তু এটাও বোঝে যে তাদের সেক্সুয়াল অবজেক্ট হিসেবে দেখে, এবং সেটা দেখাতে দোষের কিছু নাই। আল্লাহ যেভাবে বানাইছেন সেভাবে দেখবেই সেটা। কিন্তু যেটা হচ্ছে যে সেই সিচুয়েশনটা আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে, যেন আমরা এটাতে মানে খারাপ জিনিসগুলোতে না যাই। আগেই পড়লাম কি, অবজেক্টিভ অ্যান্ড সেলফিশ, দুইটা শব্দ পড়ছি। একটা ছেলের কাছে, একটা পুরুষের কাছে সেক্সটা হচ্ছে অবজেক্টিভ অ্যান্ড সেলফিশ, সে তারটুকু চায়, এইভাবে আল্লাহ তাকে বানাইছেন। আর অবজেক্টিভ বলতে কি, তার পার্সনটা অত ম্যাটার করে না, সে তো 100%কে একই লেভেলে চিন্তা করতে পারবে। কিন্তু একটা মেয়ে পার্সনটা অত্যন্ত ম্যাটার করে। হু ইজ সেইং হোয়াট, হু ইজ উইসপারিং হোয়াট, এটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। এই জন্য দেখবেন যে মানে অনেক সময় এই যে মেল পয়েন্ট অফ ভিউ থেকে যখন আপনি অ্যাডভান্সটা করবেন আপনার জ্ঞান দিয়ে, আপনার এক সময় ধরা খেয়ে যাবেন, বুঝছেন না? আপনি চিন্তা করছেন আমার এই মাসল গত 6 বছর ধরে বানাইছি, এটা নিয়ে যার সামনে দাঁড়াবো আমি তো সব। দেখলেন না, 1% মেয়ে মাত্র মনে করে যে মাস্কুলার পুরুষ সুন্দর বা হ্যান্ডসাম, 1% মেয়ে মনে করে মাত্র, বাকিদের ওয়াক্তও করবে আর কি। মানে কি গুল্লি পাইছে, আমি কথা বলে দেখছি, আমি আমার মানে আত্মীয় স্বজনের ভিতরে কথা বলেছি, বলতে গুল্লি দেখতে কি ঘৃণা লাগে, দেখতে ঘাম চকচক করে, বুঝছি, আমি এই রিয়েকশন দেখছি, বিশ্বাস করেন। আচ্ছা আসেন পরেরটা, নোয়িং হাউ ডিফারেন্ট উই আর। আমরা যদি জানতাম যে আমরা কত আলাদা, আমাদের জগৎ আলাদা, আমাদের চাওয়া আলাদা, আমাদের ভাল লাগা আলাদা, উই কুড বি দ্য কুড বি, যে আমরা যে জানতাম, এটা জানাটা আর কি, জানাটা কুড বি দ্য ফার্স্ট স্টেপ ইন বিকামিং এ লিটল লেস এলিয়েন ফ্রম ইচ আদার। এটা জানলেই আমরা একে অপরের কাছে এলিয়েন থাকতাম না, মানে তার ডিফারেন্সগুলোকে আমি অ্যাকোমোডেট করতে শিখতাম। যে সে এটা, আচ্ছা ঠিক আছে, সেটা এইটাই করুক, সে এটা পছন্দ করে বা এটাই করুক। আসে না কতগুলো জিনিস, মানে সে মানে একটা এমনি কথা বলতেছি যে আপনার হঠাৎ আপনি বাইরে থেকে এসে দেখলেন যে ফ্রেশ ফুল দিয়ে আপনার ড্রয়িং রুমে একটা ফুলদানি রাখা আছে। এটা কিন্তু খুব একটা পজিটিভ জিনিস।
কিন্তু আপনি ওই টেবিলের উপর ধরেন লেখেন, ধরো কি এখানে কি রাখছো, এটা আমার রাখবো কোথায়, ল্যাপটপ কোথায় রাখবো, আপনি বুঝলেনই না তার সে কিন্তু আপনার উপর খুব খুশি ওই দিন, সে আপনাকে ওয়েলকাম হোম করতেছে উইথ দ্য থিংস শি থিংস বিউটিফুল অ্যান্ড নাইস, বুঝছেন না? আপনার ল্যাপটপটা ঠিক ওইখানে রেখে আপনি কাজ করেন, অনেক এসে ঘামে ঘুমে আসছেন বাস থেকে নাইমা, আরে এটা কি সবাই এখান থেকে, আপনি একদম পানি ঢেলা দিলেন এসে, বুঝছেন না? সমস্ত আয়োজন, এই জিনিসগুলো বুঝলে অন্তত আমরা একটা ওয়ার্কিং রিলেশন গড়ে তুলতে পারতাম। কিন্তু এগুলো যত না বুঝে আমরা যত খালি তর্ক করব বা ঝগড়া করব, আমাদের হবে। এটা বলতেছেন যে লেস এলিয়ান ফ্রম ইচ আদার, এটা এই চ্যাপ্টারটা ছিল বিয়ের উপরে বা একটা রিলেশনের উপরে ছিল এই চ্যাপ্টারটা, এই জন্য এই ধরনের কথা আসছে। আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। হোমোসেক্সুয়ালিটির উপর একটা চ্যাপ্টার আছে, আমি এটা পড়লাম না, যদিও আপত্তিকর বেশি কিছু নাই, কিন্তু এটা আমার কাছে ডিসগাস্টিং লাগে এটা আলোচনা করতে, যেসব ফাইন্ডিংগুলো যেভাবে বলছে। কিন্তু ওনারা আমাদের লাইনেই কথা বলছেন, ওনারা বলছেন যে কোনো প্রুফ নাই যে এটা এটা মানে জন্মগত বা এটাই, বলছে এটা সামান্য কিছু জন্মগত থাকতে পারে, কিন্তু সেটারও পেছনে আরেকটা ত্রুটি আছে যেটা জন্মগত ত্রুটি। যেমন ধরেন মারা, যেসব মারা পিল খায় তারা কিন্তু তাদের হরমোন ইমব্যালেন্স করে, এটা জানেন তো? পিল খায় যারা, হরমোনটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। অথবা জীবনটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, কারণ এই ইউকের একটা আর্টিকেল আমি পড়ছি যে ইউকেতে নদীর পানিগুলোকে রিসাইকেল করা হয় ইসের ভিতর দিয়ে, সমস্ত প্রসিজারের ভিতর দিয়ে, কিন্তু এই ফিমেলরা যে বার্থ কন্ট্রোল ইগুলো নেয়, এইডগুলো নেয়, সেগুলো কিন্তু বেসিক্যালি হরমোন, সেগুলা আপনার এক্সক্রিমেন্ট মানে পেশাব পায়খানার সাথে বের হয়ে যায় এবং সেগুলো পানিতে মিশে যায়। ওই পানি যখন রিসাইকেল করে, নদীর পানি পরে নিয়ে আবার এনে পরিশোধন করে আনতেছে, সব কিছু রিমুভ করা যায়, কিন্তু এই হরমোনগুলো রিমুভ করা যায় না। আর এইগুলোর প্রভাবে ব্রিটিশ মেন যারা, তাদের স্পার্ম কাউন্ট কমে যাচ্ছে, ডেঞ্জারাসলি কমে যাচ্ছে, যে অচিরেই তারা বাইরের থেকে তাদেরকে বোল ভাড়া করতে হবে টু গেট দেয়ার ওমেন প্রেগনেন্ট বা ইমপ্রেগনেটেড যেটা বলি আমরা, বাইরের থেকে তাদেরকে মানুষ হায়ার করতে হবে। এই যে জিনিসটা, এইটার প্রভাবে যদি কারো হোমোসেক্সুয়াল ইনক্লাইনেশন আসে, এটা তো ন্যাচারাল না। এক জেনারেশন বলতে পারে যে এটা তো আমার কিছু করার নাই, আমি এরকমই, কিন্তু আসলে 2-3 জেনারেশন পিছনে গেলে কি আমাদের ম্যানমেড, আমরা উই চেঞ্জ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করছি আমরা, সেটার খেসারও কিন্তু আমরা দিতেছি এখানে। ন্যাচারাল বলতে আমরা বোঝাবো আল্লাহকে এইভাবে বানাইছেন কেন, সেটাকে আমরা বলতেছি, দেন আমরা চেঞ্জ করতেছি এবং করতেছি, এটা তো ন্যাচারাল না, এটা তো আমরা নিজেদেরকে মানে টুইস্ট করলাম বা নিজেকে আল্লাহর সৃষ্টি পরিবর্তন করলাম, এটা বুঝতে হবে। সেই পর্যায়ে হয়তো কোনো কোনো সময় আপনার মনে হতে পারে ওর তো কোনো দোষ নাই, কিন্তু ওর দোষটা ওর না, ওর বাপের বা ওর মায়ের বা আরেক জেনারেশন আগের, বা আল্লাহর সৃষ্টি যখন পরিবর্তন করছি আমরা, তখন এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ও এটা রিলেশন নিয়ে ছিল, অ্যাট্রাকশন রিলেশন নিয়ে, এটা বিয়ে নিয়ে, সরি। এখানে বলতেছেন আওয়ার নলেজ অফ হোয়াট মেক্স আস টিক অ্যান্ড টিক টু ডিফারেন্ট রিদমস ইজ নট অফ itself going to revolutionize the complex design of marriage. We will present no new marital blueprint, but we do believe that much of the stress in this most vital of relationship stems from the misconception that man and woman are essentially the same people. আবার বললেন কথা, এই সমস্যাটা হয় এই অ্যাজাম্পশন থেকে যে আমরা একই আর কি, বুঝছেন না? মানে আমরা যে একই বা একই রকমের, আমাদের সব কিছু একরকমের হবে, এইটার থেকে কিন্তু সমস্যা হয়। ডিফারেন্সটা মাইনে নিলে সমস্যাটা হইতো না। আমি যদি ল্যাপটপটা একদিনের জন্য অন্য জায়গায় রাখতাম আর ফুলটার দিকে তাকায় দেখতাম যে এটা একটা সিগনাল যে আজকে নিশ্চয়ই কোনো কারণে আমার ওয়াইফ আমার উপর খুশি, কোনো কারণে, সেটা অনেক কিছু হইতে পারে। গত রাইতে আমি তার একটা শাড়ি দিয়েছি, সেটাও হইতে পারে, মানে আমি বলতেছি কথার কথা, সেটাও হইতে পারে, অথবা ভালো করে একটা কথা বলছি, সেটা হইতে পারে। তো সে এই সিগন্যালটা যদি পড়তে শিখতাম রাদার দেন আমার ল্যাপটপ আর তোমার ফুল, তাইলে অনেক ইজি হইতো, বুঝছেন না? আমি বলছি আমার ল্যাপটপ রাখার জায়গা, মানে সেও তো বুঝবে যে এটাই ল্যাপটপ রাখার জায়গা, আর সে মনে করতেছে যে ফুল রাখছে, আমি তো এমনি বুঝবো যে সে ফুল রাখছে, এটা যে কত ভালো একটা কাজ, বুঝছেন না? তো এইটাই আর কি ব্যাপারটা, আবার ঘুরে ফিরে সেই কথাই আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, the contradiction between the assumption and the facts can lead to bitterness and recrimination. আচ্ছা,
এটা কি বললেন যে অ্যাজামশন, আমরা কিন্তু অ্যাজিউম করতেছি, ঠিক যেভাবে আমরা অ্যাজিউম করছি মাস্কুলার বডি হলে মেয়েরা আমাদের পছন্দ করবে, এটা কিন্তু অ্যাজিউম করছি। এখানে কিন্তু আমরা অ্যাজিউম করছি। অ্যাজামশন এবং ফ্যাক্ট এটার ভিতরে যে তফাৎ আছে, এইটার থেকে কিন্তু আমাদের সমস্যাটা হয়। আমি অ্যাজিউম করছি যে আমার ওয়াইফ তো বুঝবেই যে আমি এখানে কত ইম্পর্টেন্ট কাজ করি ল্যাপটপ রেখা, আর সে অ্যাজিউম করছে যে আমার হাজব্যান্ড তো বুঝবেই যে আমি এখানে ফুলদানি রাখছি, আজকে আমি খুশি কত। কিন্তু এখানে ডিফারেন্স হইতে পারে। দুজনেই যদি এটা অ্যাকসেপ্ট করি বা করতাম, তাহলে ওয়ার অফ দ্য রোজেস হতো না আর কি। এটাই ঘুরে ফিরে আসতে সেটা। ইফ তারপর বলছেন ইট কুড অল বিকাম এ লিটল ইজিয়ার ওয়ান্স উই অ্যাকনোলেজ হাউ ডিফারেন্ট উই আর ফ্রম ইচ আদার, উই কুড ইভেন বি এ লিটল হ্যাপিয়ার। There is, after all, scant evidence that the gospel of feminism and the denial of sexual differences have made marriages any more bliss either for woman or man. মানে মানে কোনো এভিডেন্সই নাই বলতে গেলে এইটার পক্ষে যে ডিফারেন্সটাকে ডিনাই কইরা ম্যান অ্যান্ড ওমেন বা বিয়ে সুখী হয়েছে, এটার কোনো এভিডেন্স নাই। বুঝছেন না? মানে এটা তো করার চেষ্টা করতেছে, তুমি রান্ধো আজকে, রোজ আমি রান্ধি তুমি রান্ধো, এটা করে সুখী হয় নাই আর কি, এটাই বলতে যাচ্ছে। তুমি অফিস করো আমি অফিস করি, দুজনেই তো টায়ার্ড, তুমি চাটা বানায় নাও, এটা করে সুখী হয় নাই আর কি। মানে এটাই তো ইকুয়ালিটির, এটা তো এটাই, এটা রিলেশনে ইকুয়ালিটির ব্যাপারটা তো এটাই। তুমিও অফিস থেকে আসতো আমি অফিস থেকে, তুমিও বোর্ড থেকে আমিও বোর্ড থেকে আসছি, তুমি বানায় নাও চাটা, না এটা না, দরকার হলে তুমি বোর্ডে যাবা না কিন্তু তুমি চা বানাবা আর কি। এটা হচ্ছে সুখের ফর্মুলা। আর অসুখের ফর্মুলা হলো অ্যাজিউম করা যে আমরা দুইজনই সমান। আমি আপনাকে বলতেছি না, আমার ওয়াইফ কী বলে, আমার ছেলে আর ছেলের ওয়াইফ তারাও বুয়েটে পড়তো, তাদেরকেও বলতেছি না আমি জাস্ট এটা আপনাকে দেখে আমার কথাটা মনে আসলো যে ইকুয়াল ফুটিংয়ে আসেন আপনি, একদম একদম ইকুয়াল ফুটিংয়ে আসেন মনে হবে তো আপনার কাছে, কিন্তু ব্যাপারটা তা না। এটা যদি আপনার যত তাড়াতাড়ি বুঝবেন তত লাভ, আর যত দেরি হবে তত সংঘাত। আপনার ওয়াইফ আসছে আজকে? আচ্ছা, তাই এই জন্য আপনি হাসতেছেন, নাহলে আপনি চিন্তা করতেন যে কী আবার বিপদ ঘটে। তো বলতেছেন যে এই ফেমিনিজমের যারা গসপল অফ ফেমিনিজম, মানে ফেমিনিজমের বাইবেল বলতেছেন আর কি, গসপল তো তারা বাইবেলেরই করে, মানে বর্ণনা। অ্যান্ড ডিনায়াল অফ সেক্সুয়াল ডিফারেন্স, এই যে এটা এটা এনি মোর ব্লেসফুল আইদার ফর ম্যান অর ওমেন, এটা হয় নাই। মানে স্ক্যান্ট এভিডেন্স, মানে কোনো এভিডেন্স নাই বললেই চলে যে এটা করে কোনো সুখ হয়েছে। আমার দেশে উল্টা, আমি একটা বই কথা বলি প্রায় আপনাদের, ওমেন ইন ইসলাম, অনেকবারই বলছি বোধহয় আগেও। এই বইটা একজন নরওয়েজিয়ান মুসলিমার লেখা, কনভার্টেড মুসলিমা, অ্যানে সফি রোল্ড ওনার নাম। তো উনি বলতেছেন যে ওয়েস্টার্ন ফেমিনিস্ট যারা বা ওমেনের রাইট বোঝাইতে গিয়া মরক্কোর কথা বলতেছেন, মরক্কোর মেয়েদের কালে বলতেছে যে তোমরা এই কারণে ডিভোর্স নাও, এই কারণে ডিভোর্স নাও, ওয়াইল উই মুসলিম ওমেন আর ট্রাইং টু কিপ আওয়ার ম্যারেজ হার্ড। আমরা আমাদের বিয়াটারে রাখতে চাইতেছি, আর তারা এসে আমাদের বুঝাইতেছে যে তোমার এই রাইট আছে, তোমার ডিভোর্স করার রাইট আছে, তোমার এটা রাইট আছে, এটা রাইট আছে, বুঝছেন না? ডিভোর্সে ইন্ডিউস করতেছে। মানে এই যে ব্যাপারগুলো আর কি, মানে ওইটা আসতেছে কই থেকে, যে ইকুয়ালিটির থেকে, এটার থেকে, এটার থেকে, তুমি এটা তোমার এটা রাইট আছে না, তোমার এটাই আছে না, এই করতে গিয়ে কিন্তু এই অবস্থা হয়েছে। তো উনি বলতেছেন আর কি যে এটা একটাই, বাংলাদেশে শুনলাম একজন সাইকিয়াট্রিস্টের কথা, একজন আমাকে বলছে যে ওনার কাছে গেলেই মানে হাজব্যান্ড ওয়াইফের কিছু হইলে কাউন্সেলিংয়ের জন্য গেলেই ডিভোর্স হচ্ছে ফার্স্ট সলিউশনের। আমাদের কাছে এটা একটা সলিউশন, বাট এটা লাস্ট, অথবা এটা না পারতে, স্পেশালি যাদের বাচ্চা আছে, আমরা ছেলে মেয়ে আছে, তাদের জন্য কিন্তু মানে ডিজাস্টার। কিন্তু আমাদের দেশের ফুটিংয়ে আরও ডিজাস্টার, আরব ফুটিংয়ে হয়তো না, কিন্তু আমাদের দেশের ফুটিংয়ে একটা মানে ডিভোর্স মানে যাদের বাচ্চা আছে তাদের জন্য বড় একটা ডিজাস্টার। মানে আর এই জোড়া লাগেই না, অনেক সময় মানে ড্যামেজ আর কি, ট্রমেটিক যেটাকে বলি, বা এটার থেকে অন্য জিনিস চলে আসে। আচ্ছা, the failure of communication is one of the basic facts of life. In the light of our new understanding, it seems absolutely predictable that women should fret at men's lack of communication because men's brains are not structured that way. আগের দিন বলছি না যে নতুন একটা শাড়ি পরা ঘুরে যেতেছে সামনে দিয়া, হাজব্যান্ড খেয়াল করেনি, বলছিলাম না? মানে এই যে জিনিসটা, এটার ব্রেনটা এইভাবে স্ট্রাকচার করা হয়েছে। অনেক সময় সে ওই যে ফুল কেন রাখছে এটা বুঝলো না। এটা আমি জাস্ট আমার এমনি আনছি উদাহরণটা, কারো বেলা আমি শুনছি বলে বলি নাই। এটা কিন্তু একটা ফেলিয়ার অফ কমিউনিকেশন, তাই না?
ফুল কেন রাখছে এর পিছনে তার যে একটা মানে সুকুমার বৃত্তি আছে, বা তার মনের একটা কি বলবো, এটা লাভ বলেন, এফেকশন বলেন, গ্র্যাটিচিউডও আছে, এক ধরনের গ্র্যাটিচিউড আছে হাজব্যান্ডের প্রতি বা সংসারের প্রতি, জীবনের প্রতি গ্রেটফুলনেস আছে। সে যে একটা গুডউইল জেস্টার আর কি, এটা সোজা কথা। এটা তো বুঝলো না, কিন্তু এটা ব্রেনটাই আমাদের ওইভাবে স্ট্রাকচার যে আমরা অনেক সময় এই জিনিসগুলো মিস করি, বা এইগুলো মিস করি। Raging at man's maleness is as useful as raging against the weather. ছেলেদের মেলনেস যেটা, মানে এই যে ছেলে ক্যারেক্টারিস্টিক যেগুলো বললাম, এগুলোর উপর রাগ করা মানে ওয়েদারের উপর রাগ করার মতো। ও বলতেছেন যে ওয়েদারের উপর রাগ না করে আপনার উচিত ছিল ছাত্রী নেওয়ার সাথে, আর বাইরে গিয়ে ভিজলেন, আপনি রাগ করলেন ওয়েদারের উপরে, মানে এইটা যেরকম মিনিংলেস। ছেলেদের এই যে মেলনেস যেটাকে বললাম, যত ক্যারেক্টারিস্টিক বললাম এই পর্যন্ত, এগুলোর উপর রাগ করা ব্যাপারটা এরকম। কিন্তু ফেমিনিজদের তো এগুলোর উপর রাগ করার জন্য ট্রেন করা হচ্ছে, মেটেরিয়াল দেওয়া হচ্ছে, করা হচ্ছে এগুলোর উপর রাগ করার জন্য। অর এক্সিস্টেন্স অফ দ্য হিমালয়াস, মানে হিমালয়টা আপনি পছন্দ করেন না, কিন্তু এটার এক্সিস্টেন্সের উপর রাগ করে আপনি, রাগ করা আপনার যেমন, অথবা ওয়েদারের উপর রাগ করা যে বৃষ্টি কেন হলো অসময়ে, এটা যেমন একটা পুরুষের পুরুষত্বের উপর বা তার মেলনেসের উপর রাগ করাটা এরকম ব্যাপার। এই মহিলাদের বলতেছে আর we believe it is rather more sensible to put on a raincoat. আমরা বিশ্বাস করি যে এটা বুদ্ধিমানের কাজ, একটা রেইনকোটই করলেন ওয়েদারের গাইল না দিয়ে। অ্যান্ড অ্যাবান্ডেন্ট প্ল্যান্স টু বুলডজ হিমালয় এভারেস্ট আর কি। আর ওই প্ল্যানটাও করবেন যে আমার যদি ক্ষমতা থাকতো আমি বুলডজ করে হিমালয়কে ধসাই দিতাম, কারণ আমি হিমালয় পছন্দ করি এটা। Yet some women believe that the only salvation lies in re-landscaping our entire social and sexual planet. সোশ্যাল প্ল্যানেট এবং সেক্সুয়াল প্ল্যানেট, মানে আমাদের এই যে বিহেভিয়ারগুলো বা এগুলো বুলডজ করে মিশাই দেওয়াটা হলো অনলি সলিউশন। বুঝছেন তো? কিছু কিছু মহিলারা মনে করে, আপনি জানেন তারা কারা, আমাদের সমাজেও আছে তারা। কইছিলাম না যে হুজুরদেরকে 3-4 মিলে ধরছিল, আহা কি করুন অবস্থা, তার কিছু একটা নিয়ে চলতেছে আর কি। We have the technology, some extremists argue, to wipe out our biological differences between the sexes. আমাদের টেকনোলজি আছে, টেকনোলজি দিয়ে আমরা হয়তো চেষ্টা করলে একটা জেনারেশনে করতেও পারি এটা, যে ডিফারেন্সটাই করতে পারি। তো বলতেছেন যে টেস্ট টিউব কনসেপশন অ্যান্ড ল্যাবরেটরি ব্রিডিং উইল মেক প্রেগনেন্সি, সেক্স অ্যান্ড ম্যারেজ রিডান্ডেন্ট, মানে এগুলো সাজেশন আর। হু নিডস এ ম্যান, দেখেন আছে, এটা কিন্তু স্লোগান, হু নিডস এ ম্যান, এটার স্লোগান। মেন টু এক্সপেক্ট অ্যাজ কোরেল। আচ্ছা, এরপরে বলতেছেন যে মানে মানুষ, মেন টু মানে মানুষ, মানে পুরুষদেরও আমরা করে ফেলতে পারি, মানে ওই জিনিসগুলোর মতো আর কি, যে প্রেগনেন্সি, সেক্স আর ম্যারেজকে রিডান্ডেন্টের সাথে সাথে পুরুষদেরও রিডান্ডেন্ট করে ফেলতে পারি আমরা, এটা অনেকে মনে করে। এক্সেপ্ট একটা স্পার্ম ব্যাংকের ডোনর হিসাবে থাকবে আর কি, যতদিন ওইটা আর্টিফিশিয়ালি তৈরি করা যাচ্ছে না। এটা ফেমিনিস্টরা বলবে আপনাদের, বলতেছে অলরেডি, ইট ইজ অলরেডি ইন দ্য মার্কেট। হু নিডস এ ম্যান, এটা তো একটা স্লোগান ফেমিনিস্টদের ভিতরে। আচ্ছা, বাট এই গেল আরও কথাবার্তা বলছেন, এখানে আরখানে আসতেছেন। আচ্ছা, দ্য প্রবলেম ইজ দ্যাট ইট ইজ দ্য অ্যাপোস্টল অফ সেক্সুয়াল সেমনেস হু সেট দ্য এজেন্ডা। প্রবলেম হলো কি, তারা এজেন্ডাটা সেট করে। এইখানে একটা বড় কথা, আপনার বোর্ডের বই কে লিখতেছে, আপনার ইউনিভার্সিটির বই কে লিখতেছে, আপনার সিনেমা কে বানাইতেছে, আপনার গান কে বানাইতেছে, কার্টুন কে বানাইতেছে, এইটা যারা প্রপাগেট করে তারা বানাচ্ছে। এইটা প্রবলেম ওনারা বলতেছে, উনি বুঝছেন, আমরা বুঝি না, কিন্তু আমরা বুঝি না, এটা ওরা বুঝছে কিন্তু ঠিক, যে এই জিনিসগুলো বানাচ্ছে কারা, এইটা যারা সাপোর্ট করে যে হু নিডস এ ম্যান, তারাই কিন্তু আসলে, বা এটা না হইলেও সেমনেস যারা করে, তারাই কিন্তু এখন হেলম বলি আমরা আর কি, হাল ধরছে, মানে স্টিয়ার করতেছে সমাজটাকে, দুনিয়াটাকে। জাতির বাতিঘর আমাদের যারা, আমাদের জাতির বাতিঘররাও কিন্তু এটাই মনে করে। এবং আমাদের জাতির বাতিঘর বা আতেল সার্কেলে আপনি মেল নিয়ে কথা বলবেন, ডমিনেন্স নিয়ে কথা বলবেন, এটা রীতিমতো অশ্লীল একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আপনি
পরিশীলিত না, বা আপনি একটা মানে জঙ্গলি আর কি, এরকম একটা ব্যাপার হয়েছে। এবং এটাই তাদের ছিল, তারা এটা অ্যাচিভ করছে। এটাই তাদের ছিল যে এমনটা সময় আসবে যেখানে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আলাপ করা হচ্ছে আপনি একটা আনকুত বা একটা জঙ্গলি মানুষ আর কি। নামাজ পড়া নিয়ে বলাটাও একটা জঙ্গলি। আমি বলছি না যে আপনি কি এটা কল্পনা করতে পারেন যে শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীত হয়, যে উৎসব হয়, বছরে একবার হয় না, ওইখানে বেস্ট সিঙ্গার যে সে দাঁড়ায় বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, বলতে পারবে? ও বলবেও না কোনোদিন, আর বললে মানে মানুষ মনে করবে মাথা খারাপ হয়ে গেছিস, তাই না? এইভাবেই চিন্তা করাইতে পারছে আপনাদেরকে, এটা তাদের সাকসেস। কিন্তু আপনাকে 87 থেকে 90% মুসলমান একটা দেশকে এই পর্যায়ে নিয়ে গেছে যে সালাম করাটাকে একটা মানে খ্যাত জিনিস অথবা জঙ্গলি জিনিসের পর্যায়ে নিয়ে যেতে পারছে তারা, এটা তাদের ক্রেডিট। কিন্তু আমরা ঘুমাইছিলাম তখন, আমরা তখন শিল্পকলা একাডেমিতে আর নাটক দেখতে, বেলি রোডের নাটক দেখতে ব্যস্ত। আমরা মনে হচ্ছি উই আর অল সেম, কিন্তু তারা তাদের এজেন্ডাতে জায়গা মতো পৌঁছায় গেছে। আমরা এখন আফসোস করতেছি, বুঝছেন না, তাই না ব্যাপারটা? আমরা এখন আফসোস করতেছি, আমরা এখনো বুঝি নাই যে এগুলা যারা প্রোপাগেট করে। আমি একটা পেপারের কথা বলছি, অনেকবার বলছি, যে পেপারগুলো পড়লে আমরা নিজেদেরকে মনে করি যে উই আর মানে কি বলবো, উন্নত শ্রেণীর আতেল আর কি। অথচ ওই পেপারগুলোই কিন্তু ইসলামকে গত 10-15 ইয়ার্স ধরে ডিমেন্ড করে গেছে। পয়সাগুলো কিন্তু আমরাই দিচ্ছি তাদেরকে। এখন আমরা আফসোস করতেছি, যখন তার কাজ সারা হয়ে গেছে, এখন আফসোস করতেছে। এখানে বলতেছেন they would enact laws and ban the sexist books. তারা আইন বানাবে এবং যে সমস্ত বইয়ে ছেলে মেয়ের ডিফারেন্সিয়েট করা হয় সেগুলো ব্যান করতেছে সেটা। ইসলাম ইজ দ্য অনলি মেজর রিলিজিয়ান, অথবা অ্যামং অল রিলিজিয়ান এক্সেপ্ট হয়তো কোনো ট্রাইবাল, এই আফ্রিকান ট্রাইবের কোনো থাকতে পারে, সেখানে তো একটা কোনো কাল্টিশ থাকতে পারে যেখানে কিছু জিনিস ইম্পর্টেন্ট। বাই ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ান, মেজর রিলিজিয়ান, যে অ্যাকনোলেজ করে যে দ্য ওয়ার্ল্ড রিভলভস অ্যারাউন্ড সেক্স। এটাকে এত ইম্পর্টেন্ট দেখে কিন্তু এত বিধান এটার ব্যাপারে। এইভাবে পর্দা করবেন, এইভাবে কথা বলবেন, এর বাসায় খাইতে পারবেন, এর বাসায় খাইতে পারবেন না, এই অনুষ্ঠানে যাইতে পারবেন, এই অনুষ্ঠানে যাইতে পারবেন না। অনেকের কাছে এটা বাহুল্য মনে হতে পারে, কিন্তু এটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা এই দুনিয়াটাকে ঘোরায়। ইন এ সেন্স ঘোরায় মানে চলে দুনিয়াটা। সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আপনি একটু খেয়াল করে দেখেন। এটা ছদ্মবেশে হইতে পারে, ইন দ্য নেম অফ এন্টারটেনমেন্ট, ইন দ্য নেম অফ মুভি, ইন দ্য নেম অফ গান, বাট এই সব কিছুর পিছনে যে এক্স ফ্যাক্টর বলছিলাম, আমি তো হাত দিয়ে শেষ করতে পারি নাই। যদি আপনি এটার ভিতরে যদি ভ্যারিয়েবল, যারা অঙ্ক জানেন, ফাংশন অফ কি যদি আপনি দেখেন, ফাংশন অফ লিবিডো, কিন্তু ফাংশন অফ সেক্স। এটা ওয়ার্ল্ডটাকে রিভলভ করে, ঘোরায়, চলায়। এই জন্য ইসলাম কিন্তু এটাকে এত ইম্পর্টেন্ট দিছে, যেই জন্য ইসলামকে অনেকে বলে যে মনে হয় যে মানে এটা মানে খুবই মানে কি যৌন সচেতন রিলিজিয়ান, কিন্তু আসলে এটা ওয়ার্থ অফ বিং সচেতন। এটা যারা সাফার করছেন অথবা করেন নাই, যারা পড়াশোনা করছেন তারা জানেন, ইনারাও বোঝেন সেটা। Ban the sexist book in a vain attempt to divert children from their natural sexual identities. In a vain attempt মানে মিথ্যা, ব্যর্থ চেষ্টা যে তাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন থাকবে না। অর্থাৎ তারা একটা মেয়ে আপনার ঘোড়ায় চড়বে, কথার কথা, হ্যাঁ কোনো মেয়ে ঘোড়ায় চড়বে, সেটা আমরা অস্বীকার করতেছি না। সব মেয়ে ঘোড়ায় চড়বে এটা না, আর একটা ছেলে এসে রান্নাবাটি খেলবে, বুঝছেন না? নো ডিফারেন্স। এটা যে সবার নয়। এখন যদি এমন মিউটেশন করতে পারেন ফর 100,000 ইয়ার্স, আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহর সৃষ্টি পরিবর্তন যদি করতে পারেন। তারপরে বলতেছেন, বাট দ্য আইডিয়া দ্যাট উই আর অল বর্ন উইথ ক্লিন স্টেট অফ মাইন্ড, রেডি ফর সোসাইটি টু প্রিন্ট ইটস মেসেজ আপন। আমরা একটা পরিষ্কার স্লেটের মতো মাইন্ড নিয়ে জন্মাইছি, আর সোসাইটি আমাদের উপর লিখবে, অর্থাৎ সোসাইটি আমাদেরকে বিহেভিয়ার শিখাবে। এই যে আইডিয়া বা এই যে অ্যাজাম্পশনটা, আগেও বলছেন আবার বলতেছেন এখানে, ইজ এ টোটালিটারিয়ানস ড্রিম। মানে এটা টোটালিটারিয়ান কাদের বলা হয়? যারা নিজেরটাই বোঝার কোনোটা বোঝে না। ধরেন জোসেফ স্ট্যালিনকে বলবে টোটালিটারিয়ান বলে,
সে তারটা ইম্পোজ করবে, আর কিছু সে জানে না। তো এইটা বলাটা হচ্ছে ওই ধরনের একটা ড্রিম, যে এটা একটা ক্লিন স্লেট মাথাটা, ওইখানে আমি এখন যা লিখবো, আমি যদি লিখি যে রান্নাবাটি খেলো, ছেলেটা রান্নাবাটি খেলবে, মেয়েটারে বললাম যে তুমি এখন ঘোড়ায় চড়ো, তাহলে মেয়েটা ঘোড়ায় চড়বে, এটা যদি আমরা মনে করি তাহলে এটা একটা মানে অত্যন্ত ভুল একটা জিনিস হবে। আচ্ছা, বলতেছেন যে আচ্ছা, অ্যান্ড ইফ আফটার অল উই আর হোয়াট উই আর বিকজ অফ আওয়ার বায়োলজি, it is not a monstrous and hopeless, it is not as monstrous and hopeless a task to eliminate out differences as it was to create master race. ও ইজিট বলছেন, সরি ইজিট, সরি মাফ করবেন, ইজিট বলছেন, এই জন্য আমি অর্থ হচ্ছে না, আমি এই জন্য আবার পড়লাম ইজ ইট নট। এইটাই যদি হয় যে মানে আমরা যা বায়োলজির জন্য, বায়োলজি বলতে আগেই কথা বলছে, বায়োলজি মানে ডিএনএ, বায়োলজি মানে হেরিডিটি, বায়োলজি মানে ব্রেন, বায়োলজি মানে জন্মের সময় যেটা আমরা নিয়ে জন্মাইছি সেটা, তাহলে ইজ ইট নট, এটা কি একটা মনস্ট্রাস যে ব্যাপার না, মনস্ট্রাস ব্যাপার অ্যান্ড হোপলেস টাস্ক টু এলিমিনেট ডিফারেন্সেস অ্যাজ ইট ওয়াজ টু ক্রিয়েট এ মাস্টার রেস। ঠিক মাস্টার রেস ক্রিয়েট করাটা যেরকম একটা দানবীয় ব্যাপার ছিল। আপনি জানেন তো ইউজেনিক্স যেটা আমরা বলি, নাম শুনছেন কথাটা? ইউজেনিক্স হচ্ছে হিটলারের সময় তারা সুপিরিয়র রেস তৈরি করতে গিয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেক করা পিওর জার্মান মেলরা ডরমেটরিতে জার্মান আনরিলেটেড জার্মান মেয়েদের সাথে দে উড হ্যাভ রিলেশন অ্যান্ড দে উড প্রডিউস পিওর এরিয়ান অ্যান্ড জার্মান চিলড্রেন। এটা ইউজেনিক্স বলতো এই সাবজেক্টটাকে, এটা একটা ছিল। মানে হিটলারের আমি বললাম না যে জীবনী পড়তে পড়তে এইখানে এসে আমার সাথে মানে ডাইভারজেন্স শুরু হলো আর কি, যখন সে রেস ব্যাপারটা নিয়ে আসছে। তার আগে পর্যন্ত অনেক জিনিসে মোটামুটি অ্যাগ্রি করা যাইতো আর কি, বা ইসলামের সাথেও বলতেছি। রেসের কনসেপ্টটা যখন আসবে ইসলামের সাথেই হবে। ইসলাম কুফু মানতে বলে, উর্ফ মানতে বলে, কিন্তু এটা বলতে পারবেন না যে একটা কালো চামড়ার সাথে আপনার মেয়ের বিয়ে হারাম, এটা বলতে পারবেন নো ওয়ে। বা একটা সাদা চামড়ার সাথে হারাম, সেটাও বলতে পারবেন না, মানে অন্যান্য জিনিসে যদি সেই হয় আর কি। তো বলতেছেন যে মাস্টার রেসের চিন্তা যেরকম মনস্টারাস ছিল, ইউজেনিক্স বা ওই যে হিটলার যেটা বলছিল, বা এখনও অনেকে বলে, কিন্তু এখন এটা প্রোপাগেট করে। কিন্তু কু ক্লাক্স ক্ল্যান নাম শুনছেন? কে ইসে আমেরিকাতে খুব রেসিস্ট আর কি, মানে হোয়াইট সুপ্রিমেসিস্ট গ্রুপ আর কি, ওই প্রাইম জ্বালায় ফেলে কালোদের। তো ওরা বলে কিন্তু এটা যে রেসের পিউরিটির ব্যাপারটা বলে, সুপিরিয়র রেস বানাবে বা বানাবে, সেটা যেরকম সেরকমভাবে একই রকমভাবে এটাও একটা হোপলেস এবং মনস্টারাস। মানে হোপলেস মানে এটাতে কোনো রেজাল্ট আসবে না, আর মনস্টারাস কেন? দানবীয়, বিকজ আপনি মানবীয় জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছেন এটা করতে গিয়ে। আচ্ছা, ডাইভার্সিটি ইজ এ বায়োলজিক্যাল ফ্যাক্ট। তারপরে বলতেছেন লাস্ট, দ্য প্রবলেম অ্যারাইজেস ফ্রম দ্য কনফিউশন অফ সেক্স অ্যান্ড ইকুয়ালিটি ওয়ের সেক্স ইজ কনসার্ন। অ্যালিস রসে একজন লিখছেন আর কি, ডাইভার্সিটি ইজ এ বায়োলজিক্যাল ফ্যাক্ট while equality is a political, ethical and social পারসেপ্ট মানে ধারণা। আপনি মনে করতেছেন এটা, আর ওইটা হচ্ছে বায়োলজিক্যাল। ডাইভার্সিটি ইজ এ বায়োলজিক্যাল ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, আর এটা হচ্ছে ধারণা। আপনি চাচ্ছেন দিতে, এটা প্রপাগেট করতে চাচ্ছেন। কী চাচ্ছেন? পলিটিক্যাল, এথিক্যাল। পলিটিক্যাল রাজনৈতিকভাবে করতে চান। এখন আমেরিকাতে আপনি যদি বলেন যে কোনোভাবে যদি মেয়েদের এগেন্সে বলে আপনার খবর আছে, বুঝছেন না? পলিটিক্যাল। আপনি মানে প্রথম কথা আপনি ওই পরিশীলিত লিস্ট থেকে বাদ আর কি। এই ট্রাম্পের এগেন্সে কিন্তু এটা একটা বড়ই, ট্রাম্প কিন্তু মেয়েদের নিয়ে 2-4টা মন্তব্য করছে, এগুলো ঘুরে দেখাইছে। তারে কিন্তু একটা মনে করে সবাই, মানে মেয়েদের সে তুচ্ছতাচ্ছিল্য করে। যাক, ট্রাম্প মোহাম্মদ বিন সালমানের এই সমস্ত প্রচেষ্টার ইজ্জত রাখছে আর ইরানের ডিল থেকে বাইরে আসছে শেষ পর্যন্ত। মোহাম্মদ বিন সালমানের সমস্ত ইসের পিছনে কিন্তু এটাই কাজ, মানে সমস্ত কিছুর পিছনে একটা ফ্যাক্টর, ইরান ফ্যাক্টর, এবং সেই সে বিট্রে করে নাই আর। বিনিময় কী পাইছে সেটা আমি চাইতেছি না, বিনিময়ে তো বেশি দিয়ে দিচ্ছে সেটা অন্য জিনিস, কিন্তু অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং সে সেটা রাখছে আর। কারণ অনেক বড় জিনিস কিন্তু, কারণ ইংল্যান্ড ফ্রান্সের এগেনস্টে গিয়ে সে রাখছে, বুঝছেন। এবং সে যে স্যাংশন দিতে যাচ্ছে, কালকে শুনতেছিলাম আমি বিবিসিরই, সেইখানে সে ইংল্যান্ড ফ্রান্স যদি ইরানের সাথে যে ডিলগুলো করবে ওগুলোর উপর স্যাংশন দিবে সে। অর্থাৎ মিনিং যে ওইগুলোকে ধরেন একটা জাহাজের উপর যদি এম্বার্গো দেয় যে জাহাজ ঢুকবে না, ইংল্যান্ডের ফ্রান্সের জাহাজও ঢুকবে না, ফ্রান্সের জাহাজও ঢুকবে না, মানে এই পর্যায়ের করতেছে। তো অনেকেই বলতেছে এটা খুব রিস্কি ব্যাপার, সেই করতেছে বা খুব রিস্কে যাচ্ছে।
কিন্তু যাই হোক, ইট পেড ব্যাক আর কি, তারা যে অনেক কিছু দিয়ে দিছে তাদের $100 বিলিয়ন অস্ত্র সহ সিনেমা হল এবং এগুলা কিছু হলেও সে ফেরত পাইছে আর এগুলো থাকবে না, আপনি চিন্তা করেন। সৌদি আরবে এগুলো কোনোদিন মানে থাকতে পারবে না, থাকার কথা না। আলেমরা এখনই বলতেছেন, বা আমার মেয়ে যে ক্লাস করে ওখানে বলতেছেন যে এগুলো তো জাস্ট মানে ওই যে বললাম ডিপ, ওই সরি ডিপ না কি ব্লিপ, একটা জাস্ট স্পাইক আর কি, একটা ফ্যাশনের পুরো বললাম না যে একসময় মুরগি ছাট, তার 6 মাস পরে দেখবেন আর কোনো মুরগি ছাট নেই, এরকম ব্যাপার আর। এটা আমি বলছি আপনাদের গতদিন বন্দর বিন সুলতানের একটা ইন্টারভিউ শুনছি আমি, উনি বলতেছে, ওই তো সেকুলার টাইপের লোক, রাষ্ট্রদূত আমেরিকায়, সেপ্টেম্বর 11 সময় ছিল, তার একটা ইন্টারভিউ দেখছি আমি। সে বলতেছে যে সৌদি আরবের ডিএনএতে হচ্ছে, মানে আরব তাদের আর কি, সৌদি আরবের ডিএনএতে হচ্ছে ইসলামকে নিয়ে যে প্লে করবে সেইখানে টিকতে পারবে না, একদম সিম্পল কথা। এবং ফয়সলের মৃত্যুর রুট রিজন কিন্তু আসলে সামান্য একটা জিনিস, টেলিভিশনটা সে খুলে দিছিল। আপনি যদি ট্রেস করেন, রুট রিজন হচ্ছে টেলিভিশনটা খুলে দিছে, এটা কিন্তু রুট রিজন। ওইখানে করছে, জিন্দাবাদ দিছে লোকজন, গুলি করছে, একজন মারা গেছে, যে মারা গেছে তার ভাই বা ছেলে ফয়সলকে মেরে ফেলছে, কাজিন তারা। অনেক হয়ে গেছে না, পৌনে শেষ করে দিতেন নাকি? 12টা এখন যাইতে চান, কেউ আসেন নাকি তাড়াহুড়া করে? 12টা পর্যন্ত যাবো আমরা? আচ্ছা ঠিক আছে। না, অনেকে নামাজ পায় না, অপু একদিন এখানে দরখাস্ত করল, চলে যেতে পারেন, ইন্ডিভিজুয়ালি চলে যেতে পারেন, এটা কোনো ব্যাপার নেই। কিন্তু আর আমরা তো এখানে জাস্ট, আচ্ছা দ্যাট রিমাইন্ডস মি, আজকেই শেষ হালাকা, কিন্তু শুক্রবার হালাকা ইনশাল্লাহ আজকে শেষ। আর শনিবারটা কালকে রফিকুল ইসলাম মাদানী হওয়ার কথা ছিল, কিন্তু ওনার মেয়ের জামাই বোধহয় জাপানে তারাবি পড়াইতে যাইতেছে, এইসব নিয়ে কি একটা অ্যারেঞ্জমেন্টে উনি আসতে পারবেন না। উনি রিকোয়েস্ট করছেন আমাকে এবং জাকারিয়া ভাইকে, দুইজনকেই বলছেন। তো জাকারিয়া ভাইয়ের সাথে আমার কমিউনিকেশন হয়েছে, উনি আসবেন ইনশাল্লাহ। কালকের হালকাটা শেষ পর্যন্ত জাকারিয়া ভাই নেবেন। আর জুন মাসের 2 তারিখে আমরা টেন্টেটিভ এখানে একটা গেট টুগেদার হবে ইনশাল্লাহ, বাট সেটার জন্য রেজিস্ট্রেশন লাগবে, পয়সার রেজিস্ট্রেশন না, বাট ইটা দেওয়ার রেজিস্ট্রেশন, মানে কজন আসবেন এটা আমার জানতে হবে আর সেটা আমরা গ্রুপে মেলে দিব ইনশাল্লাহ। প্রায় সবাই এখানে গ্রুপে আছেন, সেটা করে দিন, রেজিস্টার করে দিন। প্রত্যেক বছরই হয় ইনশাল্লাহ। আমি এটাকে ইফতার পার্টি বলতে চাই না, বিকজ সেটা হয় না। আপনারা জানেন আমরা সিঙ্গেল আইটেম খাওয়াই, খুবই সিম্পল একটা খাওয়াই, কিন্তু ওই যে বললাম যে অনেক দিন গ্যাপ হইলে কিন্তু যে কোনো কিছুই যেভাবে আমরা ভুলে যাই, এইসবও ভুলে যাই কিন্তু। সেই জন্য মঞ্জুর ভাই সাধারণত একটা করেন, একটা ওনাকেই দেখছি এবার, উনি আসবেন বলছেন, তো একটা করেন, কি বলে, হ্যাঁ হালাকা করেন, সেটা থেকে আমরা বেনিফিটেড হই। আর চেহারাগুলো আরেকবার দেখলাম, এটা তো সত্যি যে আল্লাহ যদি আমাকে তৌফিক দিতেন, আমি প্রতিদিন আপনাদের চেহারা দেখতে চাই। আপনারা চান বা না চান আমি জানি না, তা আমি অন্তত আপনাদের চেহারা দেখতে চাই প্রতিদিন। আমি কিন্তু এখন নন্দারি কোনো চেহারা দেখি না বহুদিন। আমার ওই ভাতিজের কথা, এই ভাতিটা আমার বাসায় আছে এখন, যে ছোটো কোলের যখন ছিল, দাড়ি ছাড়া কারো কোলে গেলে চিৎকার করে ভয়ে শেষ, দাঁড়িয়ে কারো কোলে দেন। তা আমার খুব হ্যান্ডসাম একটা কাজিন আছে, একে ক্লিন সেই ফর্সা দেখতে আসছে, একে বেজ্জত করে দিল তার কোলে আর কি, বুঝছেন না? সে বারবার বুঝাইতেছে কি মানে এটা না ওটা না। আর ইন্ডিয়ার থেকে জামাতে ইন্ডিয়ান অরিজিনের, মানে ইউকেতে থাকে, বিশাল দেহি, এত লম্বা দাড়ি, বুঝছেন না, স্টাউট দেখতে, মধ্যবয়স্ক লোক, একবারে তার কোলে গিয়ে তার দাড়িগুলো হাতে ছোটোবেলার থেকে যেটা দেখে, বুঝছেন না? আমি তো আপনাদের চেহারাগুলো দেখতে দিতাম, দাড়িবিহীন চেহারা ভুলেই গেছি সত্যি। আমি মনে করতে পারতেছি না যে দাড়িবিহীন কার চেহারার দিকে আমি লাস্ট তাকাইছি, মানে এরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, আমরা আরেকটু অল্প একটু যাই 12টা পর্যন্ত। তাহলে এখানে বলতে, দোজ হু আর্গো ফর দ্য সেক্সুয়াল স্ট্যাটাস কো মোস্টলি মেন উইল বি মাইটিলি রিলিভড বাই দ্য অ্যানালাইসিস, while sexual revolutionaries, mostly women, will not be pleased. They will argue that the acceptance of biologically based differences dooms women. এই যে আমরা এতক্ষণ যেটা যা বললাম, এটাতে যে সমস্ত মেয়েরা যারা অ্যাডভোকেট অফ ফেমিনিজম, তারা খুশি হবে না। তারা বলবে যে এই যে বায়োলজিক্যাল কথা বললেই বেস ডিফারেন্স, এটা ডুম ওমেন টু দেয়ার ট্র্যাডিশনাল রোলস, মেয়েদেরকে মানে পচায় দেয় কীভাবে পচায় দেয়, তাদের ট্র্যাডিশনাল রোলে দিয়ে দেয়, মানে রানবা, বাড়বা, বাচ্চা পালবা, খাইবা, বাস শেষ। এটি হলো ট্র্যাডিশনাল রোল আর কি। এইটা দিয়ে মেয়েরা এটা পছন্দ করবে না, আমাদের কমিউনিটিতেও করবে না, আমি জানি আমাদের কমিউনিটিতেও এখন করবে না। কারণ আমরা তো ওই যে হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, কিউবিট বাই কিউবিট, তাদের পিছনটা
মানে তাদের পেছনে পেছনে যাব, গর্তে ঢুকলে তারা আমরাও ঢুকবো, এটা তো আল্লাহ রাসূল বলে গেছেন। তাই সেখান থেকে যারা বেঁচে থাকবে তারা এক্সেপশন, জেনারেল কথা হলো আমরা ওটাই ফলো করব। ট্র্যাডিশনাল রোলস কী কী সেগুলা? টেন্ডিং দ্য ফ্যামিলি, পরিবার দেখবে। সাবমিটিং টু দেয়ার ডমিনেন্ট হাজব্যান্ড ডমিনেট করবে আর সেটাতে সাবমিট করবে। টু হুম দে রেন্ডার দোজ সার্ভিসেস। স্যাক্রিফাইসিং ক্যারিয়ার টু ডোমেস্টিসিটি, ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে গৃহস্থালী কাজকাম করবে। আনকমপ্লেনিংলি অ্যাকসেপ্টিং রোলস, কমপ্লেন না করে রোলগুলো অ্যাকসেপ্ট করবে, মানে ছেলের এটা রোল, মেয়ের এটা রোল। আমার ওয়াইফ যেন আমার বলে, মানে এই বয়সে বলে যে তুমি কই থেকে পয়সা এনে দিবে আমি জানি না, যা দিবা সেই অনুপাতে তোমার খাওয়াবো, বেশি দিলে বেশি খাইবা, কম দিলে কম খাইবা। এই যে ব্যাপারটা, মানে সে এটা নিয়ে বদার না, সে তোমার হেডেক, তুমি কেমনে উপার্জন করবা, কই থেকে আনবা, আমার আইনা দিবা, আমি রান্না দিব, তুমি যে পয়সা দিবা সেই অনুযায়ী রান্না হবে, শেষ। এটা হলো অ্যাকসেপ্টিং দ্য রোল। আর নট অ্যাকসেপ্টিং দ্য রোল হলো এই মাসে কত পাইছো, পয়সাটা কোথায় গেছে, দিয়ে আসো নাই তো, আবার বাসায় আসার আগে কোথাও পাঠায় দিয়ে আসো নাই তো। এগুলো হলো নট অ্যাকসেপ্টিং দ্য রোল, বুঝছেন না? স্পেশালি যদি এটা আপনার বাবা মা হয়, কোথাও দিতেছেন, তাহলে তো কথাই নেই, কোথায় দিয়ে আসছে, আসে দিছে, আমাদের ভিতরে আসছে। এগুলো নাটক না, এগুলো সিনেমা না, এগুলো গল্প না। অ্যান্ড ভ্যালিউজ দ্যাট আর ডিমড ইনফেরিয়র টু ম্যাসকুলিন ওয়ান্স, সেই রোল এবং সেই ভ্যালুতে স্যাটিসফাইড থাকতে হবে যেগুলো ডিমড, মানে ধরা হয়, ইনফিরিয়র টু ম্যাসকুলিন ওয়ান, মানে পুরুষালী চরিত্র বা রোলের চেয়ে ইনফিরিয়র ধরা হয়। নেক্সট কোয়েশ্চেন করতেছেন, বাট ডিমড ইনফিরিয়র বাই হোম, কে এটা বললো, কে ডিম করলো, মানে কে ধারণা করলো যে এটা ইনফিরিয়র, এটা নেক্সট কোয়েশ্চেন করছেন লাইনে। এবং তারপরে বলতেছেন বাই মেন, অফকোর্স, পুরুষরাই কইতেছে এটা। তুমি নিজেকে পুরুষদের স্ট্যান্ডার্ডে বিচার করতেছো, তোমার যে মাদারহুড ছিল, তোমার যে রোল, আল্লাহ যে তোমাকে রোল দিছেন, তোমার যে মানে ফিমেল হিসেবে একটা ইউনিক, ইনডিসপেন্সেবল, ছাড়া চলে না, এবং আল্লাহর দেওয়া যেটা রোল আছে, যেটা এক ধরনের সুপিরিয়রিটি আল্লাহ দিয়ে দিয়েছেন মা হিসাবে বা হিসাবে, সেটা কিন্তু সেটা যদি তুমি নিজেকে বিচার করতে চাও, তুমি আবারও তাদের চোখে নিজেকে দেখতেছো। আর পুলিশগুলো ভাবি আপনি 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 কিছু করেন না, আহা আপনি মাস্টার্স করলেন, কি কাজে আসলো, তার বউটা ধরেন টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা, ভাবি আপনি কিছু করেন না, বলতেছে আপনার ওয়াইফকে, তা আপনার ওয়াইফ চিন্তা করলো আমি তো এতটুকু, মানে মেল স্ট্যান্ডার্ড দেয় কিন্তু সেটা। আবার যারা ফিমেল স্ট্যান্ডার্ডে মাদারহুড যারা বোঝে, এটা যারা বোঝে, তাদেরকে গ্রেট থিং। আমার বউরে যে বলবে যে চাকরি ছেড়েছে, আমার বউ খুব ভালো কাজ করছে, আমার বউরে যদি কেউ বলে চাকরি যাবো, খুব ভালো কাজ করছে, বুঝছেন না? কত কত মহিলাকে আমার ওয়াইফ বলছে যে আপনি ঘরে বসেন, বাচ্চাগুলো এই আর এটা পাবেন না, বাচ্চাগুলোকে দেখেন, কত মহিলাকে বলছেন। তো যাই হোক, বলতেছেন এটা কি দিয়ে, এটা এটা তো অফকোর্স বাই মেন, এই 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 ছোটো করে দেখতেছে কে, পুরুষরা দেখতেছে। Although men and women, as the evidence has shown, are different and have different values, it is only when women judge their own worth at men's valuation, নিজেদের ওয়ার্থটা, নিজেরা কতটুকু মূল্যবান সেটা যেন মানুষ পুরুষের চোখ দিয়ে দেখতে চায়, তখনই সমস্যাটা হয়। কারণ সে ডিফারেন্টভাবে ইভ্যালুয়েট করবে, আপনি একভাবে করবেন, সে একভাবে করবে, আগেই তো আমরা বলছি। আচ্ছা, যখন কি করবে, যে ইট ইজ অনলি ওয়েন ওমেন জাজ দেয়ার ওন ওয়ার্থ, তারা কতটুকু প্রয়োজনীয়, কতটুকু দামি, কতটুকু সম্মানিত, এটাকে যখন অ্যাট ম্যানস ভ্যালুয়েশন, পুরুষের মূল্যায়ন দিয়ে দেখে, দ্যাট দ্য প্রবলেম অ্যারাইজেস, তখনই সমস্যাটা শুরু হয়। এ ওমেন ইজেন্ট অ্যাজ কনসার্ন উইথ স্ট্যাটাস অ্যান্ড দ্য পেকিং অর্ডার, দ্যাট ইজ ম্যানস অবসেশন। স্ট্যাটাসটা হচ্ছে পুরুষদের অবসেশন, মেয়েরা এটা নিয়ে আসলে অতই না, অত বদার্ড না। স্ট্যাটাসটা কি, এই জন্য রসুল সালাম বলছেন না যে কোনো গোত্রপথের বাড়িতে গেলে ওই চেয়ারটায় বসবেন না, বলছেন কিন্তু হাদিস। তার কারণ তার একটা ইগো থাকতে পারে যে এই চেয়ারে আমি সবসময় বসি। আপনি খুব সম্মানিত মানুষ গেছেন বাইরের থেকে, আপনি নবী গেছেন ধরেন, কিন্তু ওই চেয়ারটা বসলে হয়তো তার মনে একটু লাগতে পারে। আসমা রাদিয়াল্লাহু আনহা, তার হাজব্যান্ড ছিলেন জুবায়ের, উনি খুব জেলাস ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার উট বসায় দিয়েছেন, লাকড়ি মাথায় বা কিছুতে আসতেছেন উনি কষ্ট করে, রাইড দিবেন উঠো, উনি উঠেন নাই, তার হাজব্যান্ড জেলাস, তার হাজব্যান্ড মাইন্ড করে, নবীর পিছনে উঠেন নাই যে মাইন্ড করতে পারে, বুঝছেন না? এটা হলো ছেলেদের ব্যাপার, স্ট্যাটাসের ব্যাপারটা, গিরারের এই মেয়েরা এটা নিয়ে তো বদার না, মেয়েরা এটা নিয়ে বদার না, স্ট্যাটাস নিয়ে আমারে মানলো আর মানলো না, এই করলে এটা নিয়ে বদার না।
দ্যাট ইজ ম্যানস অবসেশন, এটা হচ্ছে পুরুষদের অবসেশন। সো অ্যাজ দ্য রিস্ক অফ লিটারারি ইনএলিজেন্স, why should any woman consciously adopt a male value system which devalues her own female values? কেন তাহলে একটা মহিলা তাদের দিয়া জাজ হবে? ঠিক যেরকম কাপড় পরাটা, 99% বাংলাদেশি মহিলা কাপড় পরে পুরুষদের জন্য, কিন্তু পর পুরুষদের জন্য, বাইরের পুরুষদের জন্য, তাই না? তাদের চোখে সে কতটুকু হবে। আপনি তো জানেন, মানে হাই সোসাইটিতে পার্টিতে একটা ব্যাপারই আছে, বিয়া করে মানুষে পার্টির জন্য বিয়া করে, বিশেষ করে মানে বড় সোসাইটি যেখানে পার্টি করতে হয়, পার্টিতে যাইতে হয়, সে বিয়ে করার সময় মাথায় রাখে যে এই বউটা ওইখানে গেলে মানুষ কেমন তাকে নিবে, তাকে অ্যাপ্রিসিয়েট করবে কিনা। এইটি হচ্ছে একটা কথা, যে তাদের কাছে আপনি পণ্য কেন হবেন, তাদের বিচার আচার মূল্যায়নের সাবজেক্ট কেন হবেন, এরা বলতেছে। অনেক ইসলামিক কথা বলতেছে না, এই কথা কিন্তু অনেক ইসলামপন্থী বোঝে না, অনেক ইসলামপন্থী কিন্তু বলে না এই কথাগুলো, আগেও মানে বুঝেই না জিনিসগুলো, বলবে কই থেকে। আমরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন আমল করতে পারি। এই বুঝটা কিন্তু আমি এই ব্রেন সেক্স বইয়ের অ্যাডভার্টাইজ করার জন্য করতেছি না, এই বুঝটা করতেছি যে আমরা এগুলো জানলে রিলেটিভলি শান্তিতে থাকবো, হয়তো রিলেটিভলি শান্তিতে থাকবো, এবং আমাদের দিনের যে প্যারাডাইম বা যে সেট স্ট্যান্ডার্ড আছে সেগুলোকে আমরা আরও এইভাবে সত্যি মনে করব এবং প্রতিষ্ঠিত মনে করব বা ওয়ার্কেবল মনে করব। এখন তো আমরা অনেকে মনে করি আমাদের দিনের প্যারাডাইম বা সেট স্ট্যান্ডার্ডগুলো ওয়ার্কই করে না, কাজই করে না, সেখান থেকে আমরা ইনশাল্লাহ বের হয়ে আসবো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে বা অনিষ্টকর কিছু শুনলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।